সরকারের বেঁধে দেয়া রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা শেষ, ফলাফল একেবারেই শূন্য। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা সরকারের। সরকার নিজেরাই সিদ্ধান্ত নেবে না আবারও রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসতে পারে তা এখনও নিশ্চিত নয়। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য তৈরি হলে রাজনীতির মাঠ কিছুটা শান্ত হতেও পারে, না হলে নভেম্বরে রাজপথ উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে অনেকেই। এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এর মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান, এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডাক্তার শাখায়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, গোলাম মওলা রানী, সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক, আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং M A আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। রনি ভাই, এই যে জুলাই সনদ বা গণভোট, এই বিষয়টা নিয়ে একটু পরে আসবো। আমি একটু জানতে চাই যে আজকে আপনি জানেন যে স্থানীয় সরকার উপদেষ্টা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং ঢাকা থেকেই নির্বাচন করবেন, তবে কোন আসনে সেটা নিশ্চিত করেননি। তবে ঢাকা 10 থেকে উনি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। উপদেষ্টা আছেন বলেই কি উনি আসলে স্বতন্ত্র নির্বাচনের কথাটা বলেছেন? কোনো দলের কথা উনি বলেননি। আর উপদেষ্টা থেকে নির্বাচনের ঘোষণা দেওয়াটা আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখন যেহেতু ক্ষমতা তাদের হাতে, ক্ষমতা থাকার কারণে তারা যে কোনো জিনিস বলতে পারে অবাধে, আর অনেক কিছু তারা করতে পারেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। এবং গত 14টি মাস ধরে বাংলাদেশ যেভাবে চলছে, এখানে আসলে যারা ক্ষমতাধর তাদের খেয়াল খুশির মতোই সব কিছু চলেছে। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর ইচ্ছা আকাঙ্ক্ষা, বা সংবিধানে লেখা আছে মানুষ কি মনে করলো, মানুষ কি চায়, এই বিষয়গুলো বর্তমান সরকারে যারা লোকজন আছেন তারা পাত্তা দিয়েছেন। এখন পর্যন্ত এরকম ঘটনা আমরা দেখিনি। তাদের মনে হয়েছে যে চট্টগ্রামে ডাক্তার সাদাতকে তারা মেয়র হিসেবে নিয়োগ দেবেন, আর ঢাকাতে এরশাকে দেবেন না। বিএনপি চেয়েছে, দেখেছে, কেঁদেছে, ওই পর্যন্তই তাদের এই অবস্থা। তো এখন আমাদের দেশের লোক হলো কি, সবসময় ক্ষমতার পূজারী। ইন জেনারেল ক্ষমতাকে ভীষণ রকম ভয় পায়, ক্ষমতার সাথে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করতে চায় না। অনেক আগের থেকে আমাদের দেশে এমনও সময় আসছে যে আফ্রিকা থেকে আসছে কৃতদাস, আনা হয়েছে মানে প্রাসাদ পাহারা দেওয়ার জন্য। তো এক রাতে করলো কি, সেই কৃতদাস তারা এই বাদশাকে মেরে ফেলে নিজেরাই এই সোনার গায়ের রাজা হয়ে গেল, এবং প্রায় 4.5 বছর এই বাংলাদেশ তারা চালিয়েছিল মুজাফফর শাহ। তো এরকম কৃতদাসের দ্বারাও আমরা কিন্তু শাসিত হয়েছি। ইট মিনস ক্ষমতা চেয়ারে বসে গেলে, একটা ইঁদুরও বসে গেলে আমরা তাকে সিংহের মতো ভয় পাই। তো সেই কারণে বর্তমান যারা ক্ষমতাধর লোক আছেন, আপনি গিয়ে দেখবেন যে এখন আমরা কিন্তু শেখ হাসিনার জমানাতে, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, শেখ হাসিনাকে যত বেশি ডরাতাম, ভয় পেতাম, তার চেয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা মাহফুজ সাহেব, ওনারা যারা মন্ত্রী পদমর্যাদা আছেন, তাদেরকে আমরা কম ভয় পাই না। এমনকি সরকারের বাইরে যারা আছেন, যে সমস্ত এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদেরকে আমরা জমের মতো ভয় পাই, ভীষণ রকম ভয় পাই। তো এই যে ভয়ের যে কালচার, সেই কালচার অনুযায়ী তিনি যে কোনো কথা বলতে পারেন, যে কোনো ঘড়ি পড়তে পারেন, যে কোনো মাংস খেতে পারেন, যে কোনো হোটেলে যেতে পারেন। ওটা নিয়ে এখন পর্যন্ত আসলে শেষ কি হয় না হয়, ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত এখন পর্যন্ত বলা যাচ্ছে না। উনি দয়া করে যে বলেছেন যে উনি নির্বাচন করবেন এবং ঢাকা 10 আসনে, এটা আমাদের 14 জন্মের ভাগ্য। উনি যদি না বলতেন, আপনি কি করতেন বলেন? আপনি তো আজকে আলোচনাই করতে পারতেন, আপনি কি তাকে জিজ্ঞেস করতে পারতেন? তো উনি দয়া করে আপনাকে বলেছেন, ভদ্রতা করে বলেছেন, কিন্তু আজকের এই টিভি টক শোতে আপনি তো সেই উনার ভদ্রতাটা রাখলেন না। ভদ্রতা না রেখে উনার এই এত উদারতা, উনি এই গণতন্ত্র যেটাকে আমরা ডেমোক্রেসি বলি, স্বচ্ছতা যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলি, তারপরে জবাবদিহিতা যেটাকে আমরা বলি যে জবাবদিহিতা, এই সব জিনিসগুলো ধীরে ধীরে এগোতে চাচ্ছেন। একটা 15 বছরের ফ্যাসিবাদ, তার যে চেয়ার, সেই চেয়ারে 15 বছর যে অবস্থা চলছে, সেখানে এই 15 মাসের মধ্যে তিনি এতটা গণতান্ত্রিক হয়ে পড়েছেন, এটাকে আমরা সম্মান না জানিয়ে এখন তাকে নিয়ে আমরা ঠাট্টা করছি, মস্করা করছি। কেউ তাকে শিশু উপদেষ্টা বলছি, কেউ তাকে ওই হাঁসের মাংসখোর বলছি, বিভিন্ন কথাবার্তা। এগুলো খুব অশালীন কথাবার্তা। দেখেন তারা একটা সুযোগ দিচ্ছে, কি হয় ভবিষ্যতে অপেক্ষা করি, দেখি। অপেক্ষা আসলে আমাদের সবারই করতে হবে। শান্ত ভাই, 15 মাস উপদেষ্টার দায়িত্ব পালন করলেন উনি, এখন নির্বাচনে ঘোষণা দিলেন, এবং কাকতালীয় নাকি যে বিএনপি কিন্তু ওই আসনে, ঢাকা 10 আসনে কোনো প্রার্থী দেয়নি। তবে আসিফ মাহমুদ সজীব ভাই বলেছেন যে কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো বা রাখলো না, সেটি আমার দেখার বিষয় না, আমি আমার সিদ্ধান্ত এক একভাবেই নেব। বিএনপিকে আসলে আসিফ মাহমুদকে ছেড়ে দেওয়ার জন্যই ওই আসনটা ফাঁকা রাখলো?
এটা এখনই বলার সময় আসেনি। বিএনপি চূড়ান্ত নমিনেশন ঘোষণা করুক, সেখানে যদি আসিফ এই আসন থেকে ইলেকশন করে এবং বিএনপি কাউকে না দেয়, তাহলে তখন আমরা নিশ্চিত হতে পারবো যে বিএনপি ওর জন্যই খালি রেখেছিল আগে থেকেই। এখন এগুলো সবই হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশন যে আসিফের সঙ্গে বিএনপির আগে আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে কিনা যে আসিফ এখানে ইলেকশন করবে এবং বিএনপি ছাড় দিবে। বাংলাদেশে তো রাজনীতিতে নানান রকমের কৌশল নানান সময় ব্যবহৃত হয়। যে জামায়াত ৭১-এ যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত, সেই জামায়াতকে স্বাধীনতার ঘোষকের দল বিএনপিও কোলে তুলে নিয়েছে। আবার আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী, যাদের অন্যতম ব্যবসা, তারাও কোলে তুলে নিয়েছে একাধিকবার, এবং এই জামায়াত উভয়ের কোলে উঠেছে। ফলে জামায়াত ইসলামকে এই দুইটা দল কোলে উঠেছে, সেটা উঠেছে, কিন্তু জাতীয় পার্টি কিন্তু আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো কাতারেই ফেলি না। একটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, আর বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষকের গড়া রাজনৈতিক দল। সেই বিবেচনায় এই দুইটা দলকে আমি ট্রুলি মুক্তিযুদ্ধের ওই সময়ের পক্ষে অবদান রাখা দল হিসেবে বিবেচনা করে বলছি যে তারা উভয়ই কিন্তু জামায়াতকে আদর করে কোলে তুলে নিয়েছে তাদের প্রয়োজনে, জামায়াতও এর কোলকুল করেছে। সুতরাং সেই দেশে এই রাজনৈতিক কালচারে আপনি ওই আশা করতে পারেন না যে কৌশল হিসেবে ওকে নিবে না। এই এনসিপি মাত্র নতুন দল, তারা নতুন ধারার রাজনীতি উপহার দেওয়ার কথা বলে সেই এনসিপিও কিন্তু এই জামায়াতকে গালিগালাজ করে, এই ক্ষণেই আবার জামাতের সঙ্গে খুব মধুর সম্পর্ক হয়ে যায়, সব একসুর হয়ে যায়। এই বিএনপিকে গালিগালাজ করে, আবার বিএনপির সঙ্গে যখন আলোচনা আন্ডারস্ট্যান্ডিংটি একটু বেটার কন্ডিশনে যায়, তখন তারা একটু বিএনপি প্রশ্নে মাইল্ড হয়ে যায়। এই সরকারের কথা আর তাদের কথা, তারা কিংস পার্টি একদম সাংঘাতিকভাবে সুন্দর একটা যোগ্য কিংস পার্টিতে পরিণত হয়। আবার সরকারের কোনো কিছুতে আবার পছন্দ না হলে সরকারকে গালিগালাজ করা শুরু করে। ফলে অন্যান্য দলের তো আছেই। বাংলাদেশে এই কৌশলটা পুরনো, সেটা থেকে আমরা উঠে আসতে পারি নাই। সেই বিবেচনায় বিএনপি যদি এটা করতে পারে, তবে এটা নৈতিক দিক থেকে খুব ভালো কাজ না। কারণ এতদিন তো বিএনপি বলেছে যে এই উপদেষ্টারা এনসিপির উপদেষ্টা হিসেবে কাজ করছে। আপনাকে তো সেটাই বললাম যে জামায়াতের মতো যুদ্ধ অপরাধী দলকে মুক্তিযুদ্ধের পক্ষের ঘোষকের দল বা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী দল, তারা যদি ওইভাবে নিতে পারে, তাহলে আসিফ এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একজন নেতা, এবং সে বয়স কম, প্রমিজিং, সুতরাং তার ব্যাপারে অনেক মাইল তাকে গ্রহণ করাটা। কিন্তু সমস্যাটা ওইখানে না, অন্য জায়গায়। এই আসনে কিন্তু বিএনপির রাজনীতি করার জন্য দীর্ঘদিন ধরে অনেকে নেতা হিসেবে নিজেকে তৈরি করেছেন, তাদের কর্মী তৈরি করেছেন। এই ফিল্ডটাকে তিনি তৈরি করার জন্য তার শ্রম, মেধা, সময়, এমনকি আর্থিক অনেক ব্যবস্থাপনাও লাগে, সবচেয়ে ব্যয় করেছে। এখন এই সময় এসে সেই নেতা যদি দেখেন যে তার কাছে অন্য একজন হঠাৎ করে কোনো একটা কৌশলের কারণে তাকে দিয়ে দিতে হলো, তখন তিনি হোঁচট খান। এতে করে হয় কি, বিভিন্ন জায়গায় যে নেতাদের এলাকার প্রতি, এলাকার মানুষের প্রতি দরদ দিয়ে যেইভাবে নিজেকে গড়ে তোলা, এলাকাকে গড়ে তোলা, এইটা হোঁচট খায়। কিন্তু এটাও সত্য, আবার শেষ বিচারে সবাইকে ক্ষমতায় যেতে হয়। ক্ষমতায় না গেলে তো বাংলাদেশের রাজনীতিতে তেমন কিছুই থাকে না। সে কারণে অনেক কৌশলের অংশ হিসেবে এগুলো আবার করতে হয়। তখন দল আবার যাকে বঞ্চিত করলে এখানে তাকে আবার অন্যভাবে বেনিফিটেড করে। কিন্তু এই রাজনীতির কালচারটা ভালো কালচার ইন্ডিকেট করে না। আমি আসবো আপনার কাছে। আমি একটু সাইফুল ভাই আপনার কাছে জানতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে তো ওনার নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই, কিন্তু যখন উনি নির্বাচন করবেন সদ্য পদত্যাগ করা একজন উপদেষ্টা, সেক্ষেত্রে কি প্রশাসন বা নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন তিনজন আলোচক, দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা দিই। আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো নিরপেক্ষ ভূমিকা পালন করা খুব কঠিন। যিনি গত প্রায় 14 মাসে, তো এখন 15 মাস চলছে, যিনি ক্ষমতায় আছেন, এবং এ বয়সে পৃথিবীতে দ্বিতীয় কোনো নজির আছে কিনা জানি না। বাংলাদেশে তো এত কম বয়সে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়,
আর কারো উপরে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমার জানা নেই, আমার বিজ্ঞ আলোচকরা যদি শেয়ার করতে পারেন। তো এটা একটা বিষয়। এবং উপদেষ্টাদের মধ্যে যারা সবচেয়ে বিতর্কিত, যাদেরকে নিয়ে গণমাধ্যম বিপুলভাবে নানা প্রশ্ন তুলেছে, অভিযোগ তুলেছে, নানা ধরনের আর্থিক নানা বহু অসংখ্য বিষয়, যেটা গণমাধ্যম এত চাপের মধ্যে থেকেও যেটা পাবলিক স্ফেয়ারে এসছে, এত বিতর্কিত অন্য কোনো উপদেষ্টা হননি। আসিফ যেটা হয়েছে, তো তার তো বহু আগেই তার এখানে বিদায় নেওয়ার ব্যাপার ছিল, আজকে না। সরকারই বলা উচিত ছিল, কারণ সরকার চরিত্রের দিক থেকে সরকার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সমর্থনে সরকার গঠন হলেও তারা চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ সরকার। বিশেষ কোনো পক্ষ, কোনো অংশীজন, বিশেষ কোনো দল কাউকে মদত যোগানো প্রত্যক্ষ পরোক্ষভাবে, এটা নিশ্চয়ই সরকারের এটার দায়িত্ব না। এবং সরকার যে বিতর্কিত হয়েছে, সরকারি যে পক্ষপাত দুষ্টতার অভিযোগ, তার একটা বড় কারণ কিন্তু এদের ভূমিকার কারণের জন্য। এবং বিএনপি সর্বশেষ কমাস আগে বিএনপি দিক থেকে যখন তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং তিনি সুনির্দিষ্টভাবে তার আগেই যাদের পদত্যাগ দাবি করেছেন তার মধ্যে আসিফ ভুঁইয়া ছিল অন্যতম, 1 নম্বরে ছিল। এবং সেদিন আবার উপদেষ্টারা আলোচনাতে তাকে আবার উপস্থিত রেখেছিলেন। ন্যূনতম সৌজন্যেরও কোনো পরিচয় দেয়নি। মানে সরকার একটা বার্তা দিতে চেয়েছে, বিএনপির অভিযোগকে সরকার যে কোনো আমলেই নেয়নি, কোনো পাত্তাই দিচ্ছে না, তার প্রেজেন্সের মধ্য দিয়ে পরোক্ষভাবে সেটা বিএনপিকে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। এগুলো তার মানে যে ক্ষমতাকে ব্যবহার করে কি করা যায় আর কি করা যায় না, তো সেটা মিলে। তো সুতরাং এখন তো তিনি কবে আপনারা আবার গণমাধ্যমে এটাকে আপনারা আবার একটা ইম্পর্টেন্ট নিউজ আকারে আনেন, ওই যে বলে যেগুলো খায় নাকি মানুষ, এগুলো খায়। তো মানে আপনারা কত যত্ন করে এগুলো খাওয়াচ্ছেন মানে ভিউয়ারদেরকে, পাবলিকদেরকে। এখানে আপনাদের একটা অসাধারণ খুব সাফল্য, কারণ আপনাদের তো গণমাধ্যমগুলো টিকতে হয়, মানুষকে খাওয়াতে হয়, আর তো এগুলোর জন্য। তো সুতরাং তার তো বহু আগেই তার রিজাইন করার ব্যাপার। আরেকটা আমরা একটা খুব বলেছি যে সরকারের আমলাদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই আপনি গণমাধ্যমের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বহুদিন ধরে, যে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমরা বলেছি আমলাদের ক্ষেত্রে তারা কমপক্ষে 5 বছর প্রত্যক্ষভাবে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এখানে আপনার প্রশ্নের উত্তরটা খানিকটা, কারণ ক্ষমতায় থেকে তিনি তার পক্ষে তিনি নানা ধরনের দৃশ্যত এবং অদৃশ্য তিনি যে সমস্ত বেনিফিট ভোগ করেন, এবং যেভাবে তিনি নির্বাচনের জন্য একটা ছক তিনি সাজান 14 মাস এত বড় ক্ষমতা যাওয়ার পরে, তো তিনি তো যেখান থেকে নির্বাচন করবেন তার আর্থিক, প্রশাসনিক, সামাজিক অন্যান্যগুলো ক্ষেত্রে তিনি তো অনেকের চেয়ে দৌড় যদি 100 মাইলের হয়, তিনি ইতিমধ্যে 80 মাইল কিন্তু এখন তিনি এগিয়ে আছেন। অন্যরা শুরু করবে 0 থেকে, আর উনি শুরু করবেন 70 বা 80 বা অথবা 90 কিলোমিটার ওখান থেকে, বাকি মাত্র 10 কিলোমিটার তাকে যেতে হবে। তো এগুলোর কোনো বিবেচনার কোনো কথা না। তাদের উচিত ছিল বহু আগেই পদত্যাগ করা। আর পদত্যাগ করার পরে তো তারা কি রাজনীতি করবেন, দল করবেন, এটা তো সেই স্বাধীনতা আছে। বিএনপি দিক থেকে পরিষ্কার, যেটা আমি বুঝি, এ ধরনের কোনো ব্যক্তিকে বিএনপি যার পদত্যাগ চেয়েছিল তাকে আবার যদি তাকে যদি আবার প্রার্থিতা করতে হয়, এটা বিএনপির ইথিক্যাল এবং মোরাল এক ধরনের পরাজয় হবে আর কি। এটা হবে তার মানে দলগুলো যে নির্বাচনী সমীকরণ বাইরে যে মিনিমাম যে কোনো ইথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ড যে রক্ষা করতে পারছে না, কালকে আপনি তার পদত্যাগ চাইলেন, অসংখ্য অভিযোগ দায়ের করে আজকেই ঘটনাচক্রে তাকে আপনি প্রার্থিতা করছেন, তো মানুষ যে দলের উপরে আস্থা রাখবে, মানুষ যে পলিটিশিয়ানদেরকে রেসপেক্ট করবে, আপনি ইলেকশনের সময় আসলে সমীকরণ নাম করে আপনি এখানে যা খুশি করবেন, অ্যাটলিস্ট বিএনপি এখন এরকম একটা দল না যে বিএনপিকে এই পর্যায়ে এসে বিএনপিকে এরকম একটা জায়গায় ভাবতে হবে। আর ওখানে দলের ত্যাগী নেতারা আছেন, দলের যেটা আমি নিজে সাক্ষী, যারা বছরের পর বছর অঞ্চলগুলো কাজ করছেন, তারা সে সংগঠন তৈরি করেন, জনমত সংগঠিত করছেন, বিএনপিকে নিশ্চয়ই সেখান থেকে বাছাই করার ব্যাপার আছে। তো এই ন্যূনতম ইথিক্স গুলো শুধু বিএনপি দলগুলোর আসলে মেইনটেইন করা উচিত। আমি আজিজ ভাই আপনার কাছে যেতে চাই যে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর তার উপদেষ্টা পদে থাকার কি আসলে নৈতিকভাবে যৌক্তিক কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় 3 বন্ধুকে।
দেখেন, রাজনীতিতে শেষ কথা নাই, একটা কথা পরিচালিত আছে, এবং রাজনীতিতে বাংলাদেশে এ পর্যন্ত নৈতিকতাও নাই। এটাও কিন্তু আমি বলবো এইটাও এখন উনি উপদেষ্টা থেকে যদি নির্বাচন করে, আইনি কোনো বাধা আছে? সে যদি সেই জায়গায় যায় সমস্যা কি? আমার কাছে মনে হচ্ছে একটু ভিন্ন ফর্মে বলি। দেখেন, একজনের 3টে সন্তান আছে, ছেলে আছে, সে কিন্তু আর একটা মেয়ের জন্য পাগল। মেয়ে তার চাই, হ্যাঁ, হয়তো 3টে নিতে আবার 4টেই ছেলে হলো, তাও তো এখন ওই একটা জায়গায় যায় শেষ দেয় আর কি। তো আমার কথা হচ্ছে যে এই যে ধরেন যতগুলি এনসিপির সদস্য আছে, সবচাইতে বিতর্কিত হচ্ছে সজীব ভুঁইয়া। তার সম্পর্কে অনেক রকম বিতর্কিত আছে। এখন সাইফুল ভাই যেমন বলল, আমি তো পুরানো আমলের অনেকটা আগে ইত্তেফাক ভালো ছিল, যে যদি ওই আপনার কক্সবাজারে একটা গরু মারা যায় তো তাও এক লাইন থাকতো, এটা দেখার জন্য। এখন কিন্তু পত্রিকা ওই জায়গায় নাই, এখন পত্রিকা এক্সক্লুসিভ চায়, ইনডেপথ নিউজ চায়। হ্যাঁ, তো এই জন্যে বলছি পার্থক্য। আমি যেটা বলছি যে ধরেন এই যে এনসিপি, তারা অভ্যুত্থানের শক্তি, এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ব্র্যান্ড ভ্যালু, কারণ তারা আপনারা অভ্যুত্থানের শক্তি। এখন ধরেন বিএনপি সবচেয়ে বড় দল, কিন্তু তারা কিন্তু অভ্যুত্থানের শক্তি এখনো আমার কাছে মনে হয় ছাত্রদের ভিতরে এখনো ওইভাবে প্রমাণ করতে পারে নাই যে তারাই বড়। হ্যাঁ, এখন ধরেন ওই সিটে সজীব ভুঁইয়া ঢাকা 10-এ আপনার নিছে, কি সদস্য হয়েছে, ভোটার হয়েছে। ওইখানে আবার ফের বিএনপির ভাইব্রেন্ট নেতা আছে 2-3টা, তাদের কাউকে দেয় নাই, নমিনেশন দিচ্ছে, কয় ফাইনাল না, কিন্তু ওই সিটে কাউকেই দেয় নাই। এতে কিন্তু ওই কাকের মতো, কাক খড়ের ভিতরে খাবার গুজে রাখে চোখ বন্ধ করে, যে পৃথিবীর কেউ দেখলো না। আমরা কিন্তু দেখে ফেলছি যে ওই সিটে সজীব ভুঁইয়া তার ভোটার হয়েছে, এবং ওই সিটে বিএনপির কাউকে নমিনেশন দেয় নাই। ওইখানে সজীব ভুঁইয়াকেই বিএনপি ছাড়তে চায়। আর এনসিপি এমনই চালাক, আপনি দেখেন, তারা কিন্তু একটা কথা বলছে যে গণঅভ্যুত্থানের ওই যে জুলাই সনদে যারা আইনি ভিত্তিতে সমর্থন দিবে, আমরা তাদের দিকে আমাদের অগ্রাধিকার থাকবে, এটা বলছে। এখন আমার কাছে এইটাই মনে হচ্ছে যে ধরেন এই যে সজীব ভুঁইয়া যদি যায় বা এনসিপির সাথে বিএনপি ঐক্যও করে, এটাতে বিএনপির কিছু সিট লস করবে। কিন্তু আমার ধারণা 52 সাল থেকে এ পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু এত বিতর্কিত হয় নাই। যতই বলুক না কেন, কোনো সিটে নমিনেশন দিলে আমার মনে হয় এনসিপির কোনো প্রার্থীর জামানত থাকবে না, সবাই ফেল করবে। আপনি ওখানে ভোট দিবে, ভাবছে বিএনপির ভোটে পাশ করবো, বিএনপির লোক ভোট দিবে না, পরিষ্কার। দ্বিতীয়টা আর একটা উদাহরণ দেই, আমার কাছে মনে হয়েছে এইসব দলগুলোকে সব ঢাকা শহরে নমিনেশন দিচ্ছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ওয়ান অফ দ্য রিজন ছিল, যখন ছাত্ররা আন্দোলন করে, এই আন্দোলনের কাউন্টার দিতে পারে নাই। কারণ আপনি দেখেন এই ঢাকা শহরে কিন্তু সংসদ সদস্য তাদের ছিল না, সব ডুব মারছিল, ফেল করছিল। এখন আমরা দেখতেছি এই ছোটখাটো দল সহ এনসিপিকে ঢাকা শহর কিন্তু অর্ধেক সিট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এটার কিন্তু একসময় খেসারত দিতে হবে, বিএনপিকে দিতে হইতে পারে। তো সে তো সজীব ভুঁইয়া তো তার এলাকায় 450 কোটি টাকা এক মুঠে অ্যালটমেন্ট করে নিয়েছে, ছিল। অবশ্যই বিএনপির সাথে কথা না হলে এখানে সদস্য সে মেম্বার হলো কি করে? অবশ্যই এটাকে আমরা কি ওই কাক নাকি, আমরা বুঝবো না? মেম্বার হওয়া না, ভোটার চেঞ্জ করছে, চেঞ্জ করে এখানে আসছে, মানে এখানে ইলেকশন করবে। আবার ইলেকশন করার জন্য তো ভোটার
এটা তো চেঞ্জ করার দরকার নেই। না, দরকার নেই। না না, ও দরকার নাই, ব্যাখ্যা কিন্তু- দিয়েছে কেন চেঞ্জ করেছে। হ্যাঁ, বলছে দিছে। যেহেতু আমি এখান থেকে ইলেকশন করব, হ্যাঁ। সেই জন্য আমার ভোটটা যাতে নষ্ট না হয়, নষ্ট। এখানে না হলে নিজেকে নিজে ভোটটা দিতে আমার পারবে। কথা হচ্ছে যদি কাকতালীয় ভাবে বিএনপির ওই সিটটা খালি না রাখতো, কাউকে নমিনেশন দিত, ওখানে ব্যারিস্টার অসীম আছে, শেখ রবিউল আলম আছে। শেখ রবিউল আলম আছে, আগে তো রবিউল আলম ইলেকশন করেছে। এরা ইয়াং এবং বেশ ডাইনামিক, তারা তো দীর্ঘদিন কাজ করতেছে, তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেখানে যদি কাউকে দিত আমাদের এই প্রশ্ন আসতো না। আমার ধারণা সিটটা খালি রেখেছে বিএনপি। এই জন্যই আসলে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে। আসলে ওই আসন থেকে কে করবে সেটা আসলে সময় বলে দেবে। রনি ভাই, আবারও আপনার কাছে একটু আসতে চাই যে আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা মন্তব্য করেছেন, যে উনি বলেছেন যে নির্বাচন না হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন কথা বলে। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। আপনার কাছে প্রশ্ন, যে দলগুলো একে অপরের উপরে বা সরকারের উপরে চাপ তৈরি করে আসলে কি লাভ হয়? এটা আসলে উপদেষ্টা মহোদয় কিভাবে কেন বলছেন আমি এটা বলতে পারবো না। তবে আজিজ ভাই কিন্তু একটা কথা বলছেন, সেটা আপনি মার্ক করেছেন কিনা, যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি। আওয়ামী লীগের অবর্তমানে বলতে গেলে তারা এই দেশের হর্তাকর্তা। আগামীতে নির্বাচন যদি হয়, সেটা যে কোনো ফর্মে নির্বাচন হোক, সেই নির্বাচনে বিএনপি একটা ব্রুট মেজরিটি পাবে। তো এই ব্রুট মেজরিটি পাবে, এটা পরিচালনা করার জন্য, এই সৌভাগ্যটাকে ধারণ করার জন্য যে আত্মবিশ্বাস দরকার, যে মর্যাদা বোধ দরকার, তারপরে যে ফোর্সই দরকার, এই জিনিসগুলো বিএনপির মধ্যে নেই। না থাকার কারণে কি হচ্ছে, তারা একবার এই উপদেষ্টার কাছে যাচ্ছে, কালকে এনসিপির কাছে যাচ্ছে, পরশুদিন দেখা যাচ্ছে অন্য একটা ছোট দলের কাছে যাচ্ছে, আবার জামাত দেখা গেল যে চরমোনাই পীর সাহেবের কাছে গেছেন, এখন তাদেরকেও চরমোনাই পীরের কাছে যেতে হবে। চরমোনাই পীরের কাছে যাওয়ার পর যখন আবার তারা একসাথে বসে চরমোনাই পীর এবং জামাত বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এবং প্রকাশ্যে বলছে যে চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, কি যেন একটা কথাবার্তা, তখন বলে যে না, আমাদেরকে আরও বড় জায়গায় যেতে হবে, তখন তারা সদল বলে হাটহাজারি চলে গেল। তো এই যে বিএনপির উদ্দেশ্যবিহীন উড্ডয়ন, সেই উদ্দেশ্যবিহীন উড্ডয়নের কারণে কি হলো, পুরো নির্বাচনের যে সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটা একটা ছেলে খেলা হয়ে গেছে। এবং সেই নির্বাচনকে নিয়ে অনেক বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন, অনেকে বলেছে ঠিক আছে ভাই, মনোনয়ন পেয়েছেন, আমাদেরকে একটু মিষ্টি সিষ্টি খাওয়ান। তো সে বলতেছে ভাই, মনোনয়ন তো পেলাম, নির্বাচন আদৌ কি হবে একটু বলেন তো। এই যে তাদের যে অবিশ্বাসটা, সেই অবিশ্বাসের কারণেই কিন্তু আজকের এই যে রাজনৈতিক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি যদি প্রকৃতির দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে প্রকৃতির প্রতিটি প্রাণী, একটা দোয়েল সে বিশ্বাস করে আমি দোয়েল, একটা কোকিল সে বিশ্বাস করে আমি কোকিল, আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার সেও বিশ্বাস করে সুন্দরবনে যে আমি এই বনের রাজা। কখনো হরিণ নিজেকে সেই সুন্দরবনের রাজা মনে করে না। রাজনীতির মধ্যে যারা নেতা হবেন, যারা দেশ পরিচালনা করবেন, যারা রাজা হবেন, তাদের সবার মধ্যে ওই ধরনের একটা অ্যাটিটিউড থাকে, যে অ্যাটিটিউড দেখে যে কোনো মানুষই বলবেন যে উনি সাধারণ মানুষ নন, উনি একজন নেতা। এখন আমাদের এই সমাজে দুর্ভাগ্যজনক হলো যে আমরা এই মুহূর্তে এই বাংলাদেশে যারা আমরা ঘোরাফেরা করছি এবং আমরা বলছি আমরা নেতা, কিন্তু জনগণ আমাদের কারোর মধ্যে সেই নেতৃত্বের যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সেই জিনিসটা গত 14 মাসে আমরা কারোর কাছে প্রমাণ করতে পারছি না। ফলে আমরা নিজেরা এই কাজগুলো করছি। আমরা কেউ উপদেষ্টা হচ্ছি, কেউ প্রধান উপদেষ্টা হচ্ছি, কেউ আগামী দিনের দেশ নায়ক হচ্ছি, অনেক কিছু হচ্ছে, কিন্তু জনগণের মধ্যে যে একটা সাড়া ফেলবো, যে সাড়ার কারণে আপনি দেখুন আর কয়দিন পরে নির্বাচন, সেই ফেব্রুয়ারি মাসে যদি 15 তারিখে নির্বাচন হয়, সেটাকে ধরে এখন বিএনপিকে এই মুহূর্তে হুমকি দিতে হচ্ছে যে কোনো মূল্যে, যেভাবে হোক না কেন, ডিসেম্বরের মধ্যে যদি সেই নির্বাচনের তফসিল ঘোষণা না করা হয়, তাহলে এটা হবে, ওটা হবে, ওটা হবে। তাহলে আপনি বিশ্বাস করেন যে এই জিনিসগুলো তো অবিশ্বাসের, মানে দ্বিধাদ্বন্দ্ব এবং সংকোচের ফল। যারা নির্বাচন পরিচালনা করবেন, আসিফ নজরুল সাহেব যেখানে বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, কিয়ামত হয়ে গেল
ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তি নাই সেই নির্বাচন কেউ মানে বানচাল করতে পারে। তো সেখানে আসিফ নজরুলের কি দরকার যে নির্বাচন হবে, এই কথা তো তাকে কেউ জিজ্ঞাসা করেনি। যখনই দেখা গেল যে কোনো একটা মানুষ আগ বাড়িয়ে কোনো কথা বলতে যান, তখনই সেখান থেকে একটা সন্দেহের সৃষ্টি হয়। তো এই সন্দেহটা সরকারের কর্মকাণ্ডে, সরকারের আচরণে, দেশের যে সার্বিক পরিবেশ পরিস্থিতি, তার সঙ্গে সঙ্গে বড় বড় রাজনৈতিক দল, আপনি একটা চিন্তা করেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে ভয় পাচ্ছে, বোর্ডের একটা খরগোশকে ভয় পাচ্ছে, খরগোশের ভয়ে সে লাফিয়ে গাছের উপরে উঠে যাচ্ছে। এখন বাংলাদেশের অবস্থা হয়ে গেছে এইরকম যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যারা ব্রুটালি অ্যান্ড ব্রুটলি, তারা 35% জনগণের রিপ্রেজেন্টেশন তাদের এই মুহূর্তে 35%, তাদের সঙ্গে এরকম মানে অন্তত পক্ষে 20 থেকে 25টি রাজনৈতিক দল আছে। দল হিসেবে বড় নয়, কিন্তু তাদের প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, তাদের নেম, ফেম, রেপুটেশনে তারা দেশের শীর্ষ রাজনীতিবিদ। তাদের দলের মধ্যে এমন সব নেতা আছেন যারা গত 15 বছর ধরে এই দলটির জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন তস নস হয়ে গেছে। এই জীবনের এমন লোক দেখা গেল তার এই কাজ করতে করতে বয়স 60 বছর। অর্থাৎ বিএনপি যখন ক্ষমতা হারালো তখন সে ভরা যৌবন, আর এখন তার বয়স হয়ে গেছে 60 বছর। এখন তার এলাকাতে যদি হঠাৎ করে দেখা গেল এমন একজন বাইরে থেকে এনে একজনকে মনোনয়ন দেওয়া হলো, তাহলে এই 5 বছর যদি ধরে নিয়ে আমরা থাকি, তার বয়স হয়ে যাবে 65 বছর, তার তো আর কোনো ভবিষ্যৎ নাই। ফলে এই বড় বড় রাজনৈতিক দলগুলো কি অ্যাট ফার্স্ট দে হ্যাভ টু বি গ্রেটফুল যে হঠাৎ করে একেবারে নতুন কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে সারা জীবনের যারা সঙ্গীর সাথে বিপদের দিনে যারা বন্ধু, তাদের সবাইকে ভুলে গিয়ে একটা নতুনদেরকে ফুলের মালা বরণ করার যে প্রবৃত্তি, এটাকে ওয়ান সর্ট অফ আনগ্রেটফুলনেস বলে। তখন এই বিএনপি যদি এই সময়টাতে এসে সেই আনগ্রেটফুল হয়ে পড়ে, আর এই চকচকে, মানে সব চকচকে জিনিসটা শোনো না, হঠাৎ করে চকচকে দেখা গেল এই মন্ত্রী পদে আছে, হাতে সুন্দর ঘড়ি পরে, ভালো কেটস পরে, এ কি আমার মানে নমিনেশন দিতে হবে। এই জিনিসগুলো বিএনপির যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের জায়গাটা অনেক দুর্বল করে ফেলে। আবার সরকারের ক্ষেত্রে একই অবস্থা, এবং প্রত্যেকটা জায়গাতে হচ্ছে কি এত বেশি শূন্যতা তৈরি হচ্ছে। আমাদের আপনি জানেন যে পদ্মা নদী এত ভাঙে কেন? প্রচণ্ড স্রোতে পদ্মার তলদেশের মাটি সরে যায়, এবং সেখানে যে ঘূর্ণিপাক তৈরি হয়, সেই ঘূর্ণিপাকের কারণে কিন্তু তীর ভেঙে যায়। রাজনৈতিক দলগুলোর, বড় বড় রাজনৈতিক দলগুলোর এইভাবে মানে একেবারে অভ্যন্তরের মানে যে রয়েছে সেখান থেকে মাটি সরে যাচ্ছে, বিশ্বাস সরে যাচ্ছে, ভালোবাসা সরে যাচ্ছে। যে দলের নেতাকর্মীদেরকে দল বিশ্বাস করতে পারে না, আর যে দলের নেতাকর্মীরা দলকে বিশ্বাস করতে পারে না, নেতাকর্মীরা বলবে যে আরে পূবের চাঁদ পশ্চিম উঠে যাবে, আমি 1 ভোট পাবো, কিন্তু আমার দল আমাকে ভুলবে না, এই জন্য সে দলের জন্য সে জীবন দিয়ে দেবে। কিন্তু এখন যে ঘটনা ঘটছে, আপনি যদি কোনো কারণে গণেশ উল্টে যায়, 19-20 হয়, প্রথম বিপদে পড়বে জামাত, তারপরে বিএনপি। কারণ বিএনপির এই নেতার যে সমস্ত লোকজন এখন দেখবেন একটা কপে নামাতে পারবেন না। এই গত 14 মাসে বিএনপি যা কিছু করছে, রাজনীতি এত সোজা জিনিস না। আমি একটু সাইফুল হক ভাই আপনার কাছে জানতে চাই যে আইন উপদেষ্টা আরেকটা মন্তব্য করেছেন যে 17 বছর ধরে নির্বাচন না হয়, মানুষের নির্বাচনের অভ্যাসটা চলে গেছে। এই সরকার কি সেই অভ্যাসটা ফিরিয়ে আনার জন্য কোনো কাজ করছে? এটা প্রথমত আংশিক সত্য যে আমরা গত 17 বছরের গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে একটা গণ অনাস্থা তৈরি হয়েছে, মানুষের একটা গণ হতাশা দেখা দিয়েছে, এবং এই গণ হতাশাটা, গণ অনাস্থাটা একেবারে রুট লেভেল পর্যন্ত, এবং মানুষকে বিশ্বাস করতে হয়েছে দেশটা আপনি নির্বাচনের আয়োজন করবেন, মাগার ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না। তো এই যে পুরো জায়গাটা, আমরা 2 দিন আগে নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছিলাম। এর আগে 22 এপ্রিল এবছরের তার সাথে আমাদের আরেক দফা দেখা হয়েছিল। আমরা ওখানে যেটা বলেছি যে আপনারা একটা গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে জন আস্থাটা ফিরিয়ে আনাটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আপনারা শপথ গ্রহণ করার পরে এ পর্যন্ত আস্থা অর্জনের ব্যাপারে আমরা কিন্তু আপনাদেরকে দৃশ্যমান কোনো কার্যকারী কোনো উদ্যোগে দেখিনি। এটা গেল একটা বিষয়। সরকারের দিক থেকে বিবৃতি, বক্তৃতা, প্রেস নোট, এর বাইরে গোটা নির্বাচনী ব্যবস্থা কিভাবে সংস্কার করা যাবে কোনো আলোচনাই নেই। আমি একটা উদাহরণ বলি, এই যে আরপিও নিয়ে একটা বড় একটা বিতর্কের ব্যাপারে কতখানি চাইল্ডিশনেস হয়েছে। আরপিও নিয়ে ইলেকশন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে এ পর্যন্ত
বসেই নাই। আগামী 13 আমরা তারিখ 22 থেকে তারিখে- আপনাদের সাথে না, বসার না, কথা। কিছু না, আপনি কিন্তু 22 তার আগেই না, আরপিওটা না, সংশোধন না, না, হবে। আপনি আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ ইতিমধ্যেই আপনি চূড়ান্ত করে ভেটিং এ পাঠিয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সম্মতির পরে এটা ইতিমধ্যেই একটা অর্ডিন্যান্স জারি হয়ে গেছে। তা আমি বললাম যে আপনারা যাদেরকে নিয়ে ইলেকশন করবেন, আপনি দলগুলোকে চিনলেন না, নেতৃত্বকে আপনি চিনলেন না, এবং যাদের ব্যবহারিক অভিজ্ঞতা আছে, প্র্যাকটিক্যাল যারা জানেন, তাদের সাথে কথা বলবেন, পরামর্শ করবেন, তাদের মতামত শুনবেন, তারপরে আলাপ আলোচনা করে কোনটা গ্রহণযোগ্য সেই সুপারিশ আপনি পাঠাবেন। তো ওনারা কি বললেন, ঐক্যমত কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে, এটা আপনাদের মনোযোগ দেওয়ার দরকার নাই, নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন হয়েছে ওনারা এটা নিয়ে ওনারা আলোচনা করবেন। এবং আমি সাক্ষ্য দিলাম যে ঐক্যমত কমিশনে তো আমি মোটামুটি আমি রেগুলার ছিলাম। ঐক্যমত কমিশন আর পিউনের কোনো আলোচনাই হয়নি, এবং এই যে টাকার খেলা, 25 লাখ টাকা এখন 50 লাখ টাকা উন্নীত হয়েছে, জামানতের টাকাটাও ডাবল করা হয়েছে। আগের বার শুনতাম 70-75% ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়েছে। ওনাকে বললাম যে আপনি এটা তো বজ্রওয়াটনে ফসকা গেরার মতন, আপনি অনেক ভালো ভালো কথা বলছেন, আর সরকার বলেছে বাকিটা আমরা করব। এবং সরকার বাস্তবে কার্যকরভাবে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি, আর ঐক্যমত কমিশন এটা আলোচনা করার কোনো সময় পায়নি। তাহলে আপনি এখন ইলেকশনে যাচ্ছেন, আপনি কি নিয়ে আপনি যাচ্ছেন? তারপরে আপনি এমন একটা করলেন যে ওই যে দলগুলো যার দল নিজস্ব প্রতীকে করবে। যদি আপনি আরো সময় নিয়ে করতেন, সবার মতামত নিয়ে করতেন, কনসেন্ট থাকতো, আপনি যদি আরো 1 বছর আগে বলতেন, দলগুলো তাদের একটা প্রস্তুতি থাকতো। ইলেকশন 3 মাস পরে আপনি এখন বলছেন, তার মানে কি এটাও তো একটা কাউকে অসুবিধার মধ্যে ফেলার জন্য, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তো আসলে এটা করা হয়েছে। তার মানে সরকারের ইন্টেনশনের মধ্যে ভেজাল দেখা যাচ্ছে। ভেজালটাও তো এই অর্থে যে আপনি ঐক্যমত কমিশনের যে ব্যাপারটা, সংকটটা তো সরকার তৈরি করেছেন। এটা যেসব ব্যাপারে আমরা ঐক্যমত কমিশনে আমরা একমত হয়েছি, তো দেখা যাচ্ছে আপনি যখন সুপারিশ দিচ্ছেন তার মধ্যে আপনি গুরুতরভাবে আপনি এক ধরনের, বিএনপি বলেছে প্রতারণা, অনেকে বলেছে বিশ্বাসভঙ্গ, এবং এটা যে আপনি যে একটা বড় ধরনের, আপনি যে ইন্টেনশনালি একটা অংশ আপনি যে বাদ দিয়েছেন, আপনি পুরো টেক্সট আপনি হাজির করবেন সরকারের কাছে, গভর্নমেন্ট ডিসাইড করবে, দরকার হলে দলগুলোর সঙ্গে আরেক দফা বসে কথা বলবে কোনটা গণভোটে যাবে, কিভাবে যাবে না যাবে। কিন্তু আপনি তো সেটাকে এডিট করে একটা অ্যাগ্রিড পয়েন্টকে বাদ দিয়ে আপনি তো সেখানে আনতে পারেন না। তারপরে আমরা কি কেউ আমরা বলেছি সাংবিধানিক বিষয়ে অন্তর্বর্তী সরকার তারা একটা আদেশ দিয়ে তারা এটাকে আইনে পরিণত করতে পারবে? সরকারের ম্যান্ডেট নেই, এখতিয়ার নেই, এবং তাদের ক্ষমতার বাইরে এটা। হ্যাঁ, তারা একটা মানে এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট, ঠিক আছে, কিন্তু একই সাথে বিদ্যমান সংবিধানে শপথ নিয়েছেন 106 এর রেফারেন্সে। সুতরাং আপনি যার উপরে দাঁড়িয়েছেন আপনি তো সেটাকে তো অস্বীকার করে আপনি তো সেখানে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে সমস্যাটা সরকার যে এখানে সর্বশেষ স্বাক্ষর করেছে, সরকার আসলে এই সমস্যাটা ক্রিয়েট করে সরকারের লাভটা কি? সরকার আবার নিজেরা সমাধান না করে রাজনৈতিক দলগুলোকে চাপিয়ে দিয়েছে, আপনারা এখন করেন। তার মানে তারা বলবেন যে এই যে আমরা দলগুলোকে বললাম, দলগুলো তো তারা তো কোনো সমাধানে আসতে পারলো না। তার মানে এটাও আমি বলেছি, আমি গতকালকে সময় টেলিভিশনে বলেছি, এটা নিম্ন পর্যায়ের একটা চালাকি। এই পর্যায়ে এসে এত অরুচিকর নিম্ন পর্যায়ের চালাকি দলগুলোর সঙ্গে করা ঠিক হয়নি। আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, ডেলিস্টার অনেকগুলো কাগজে মিডিয়া আমি বলেছি, সরকারের পথটা ছিল খুব পরিষ্কার। যেসব ব্যাপারে সাধারণ এগ্রিমেন্ট আছে সেটা হবে সরকারের ভিত্তি। গণভোটের ব্যাপারে সবাই আমরা একমত, 2-1টা দল ছাড়া সবাই বলেছেন নির্বাচনের দিনই ফেব্রুয়ারিতে আপনি গণভোট করেন। তো দ্যাট শুড বি মোর দ্যান এনাফ। সরকার তার উপরে দাঁড়াবে। আর আদেশটা আপনি বলবেন যেহেতু দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে, যেহেতু দলগুলো গণভোটে যেতে সম্মত হয়েছে, সুতরাং জাতীয় নির্বাচনের দিনে একই সাথে আমরা গণভোটটা করব। সরকার এই ব্যাপারে আদেশ বা প্রজ্ঞাপন আকারে বলবেন, দ্যাট ইজ এনাফ। তারপরে 9 মাস ধরে, তারপরে না হলে 9 মাসে যদি আপনি করতে না পারেন, এটা স্বয়ংক্রিয়ভাবে এটা কার্যকর হবে, এটা তো আরেকটা হাস্যকর এবং এইটা নিয়ে আসলে একটা বিতর্ক রয়েছে। সরকার গুড়টাকে তারা নিজেরা লাগিয়ে দিয়েছেন। আসলে সরকারের লাভটা কি সেটা নিয়ে আমি আপনার কাছে একটু আসবো। আমি একটু শান্তি আপনার কাছে জানতে চাই যে এই মাসে আসলে 11 তারিখে জামাতের একটা কর্মসূচি আসলে রয়েছে এবং 13 তারিখে শাটডাউন কর্মসূচি রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের। আগামী 10 তারিখ থেকে সেটার আসলে একটা প্রিপারেশন রয়েছে। এই নিয়ে আসলে রাজনীতির মাঠে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে কিনা? যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা নেই।
আতঙ্কিত হওয়ার মতো আসলে কিছু নাই। এক হচ্ছে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে এটা করার সক্ষমতাই তারা রাখে না। বিদেশ থেকে একটা বিবৃতি দিয়ে এবং ওইখানে নিরাপদে থেকে দেশে থাকা কর্মীদের এইরকম বিপদগ্রস্ত করবে আরও, এইটা এই দেশের এখন যারা কর্মীরা আছে বা দেশে থাকা নেতারা যারা আছেন তারা এখন কি অবস্থায় আছেন, কতখানি ঝুঁকিতে আছেন, কে আত্মগোপনে আছেন, কি সমস্যা নিয়ে আছেন, অথবা কে বিএনপি বা জামাতের সঙ্গে মোটামুটি মিলতাল করে চলছেন, এটা সবাই সবার পজিশন জানে। তারা নতুন করে ওই বিদেশ থেকে ওই বিবৃতি দিলেই সবাই ঝাঁপিয়ে পড়বে না। কিছু পাগল আছে তারা এটা করবে এবং করে ধরাও খাটছে, ফলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো তো নাই, এটা কোনো গণায় ধরার ম্যাটারই না। আর জামায়াত ইসলামের যে কর্মসূচি এইটা নিয়ে আতঙ্কের কারণ থাকতো বিএনপি যদি কোনো ইম্যাচিউর ডিসিশন নিত। বিএনপি খুবই ধৈর্যের সঙ্গে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে রাজনীতিটা করছে অনেক দিন ধরে। জামায়াতের কোনো উস্কানিতে বিএনপি পা দিচ্ছে না। জামায়াত যখন ঐকমত্য কমিশনে আলোচনা হয় তখনও তারা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, চাপ প্রয়োগের কথা বলেছে। জামায়াত এখন বাঁকা করে ঘি খেতেই হবে পণ করেছে, আঙুল বাঁকা করে ঘি খেতেই হবে তাদের পণ করেছে, আবার ঢাকা চলো দিয়েছে। আপনি দেখবেন যে বিএনপি জামায়াতের এইসব নিয়ে এখন তেমন কোনো পাল্টা বক্তব্য দিচ্ছে না, জামায়াতের কোনো প্রোগ্রামের পাল্টা কোনো প্রোগ্রামও দিচ্ছে না। ওরা এমনি তেজপাতা হয়ে যাবে এগুলা করে করে, যে ওদের কেউ গণাই ধরছে না। বিএনপির এই কৌশলটা মূলত এই মুহূর্তে যে সাংঘর্ষিক অবস্থা হতে পারত, যেটা জামাত চায়, যেটা তারা ইনভাইট করছে বিএনপিকে রাস্তায়, যে একটা সাংঘর্ষিক অবস্থা হোক এবং এইটাকে উপলক্ষ করে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাক বা বানচাল করা যাক, বন্ডুল করা যাক, বিএনপি সেই ফাঁদে পা দিচ্ছে না। এর অত্যন্ত ম্যাচিউরড পলিটিক্স বিএনপি করছে। বরং এই ক্ষেত্রে আমি দু একটা কথা একটু বলি আমার সব আলোচকদের প্রতি সম্মান রেখে, যে সজীব ভুঁইয়ার তার দুর্নীতির অভিযোগ, তার যে বাড়াবাড়ি ইশরাককে নিয়ে ভূমিকার সব সমালোচনার জায়গা আছে এবং আমরা করেছি। নির্বাচন প্রশ্নে এটা আবার ভুল ব্যাখ্যা হয়ে যায় যদি ওর নির্বাচন নিয়ে আমরা ওই প্রশ্নে যাই যে আমলাদেরকে যেরকম করতে পারবে না বিধান আছে। সরকারে যারা ও হচ্ছে উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা, সরকারের মন্ত্রী এমপিদের কারো নির্বাচন করতে বাধা নাই। তফসিল ঘোষণার পরে সে পদে থেকে ওই নির্বাচনী কার্যক্রমে যেতে পারবে না। সেই বিবেচনায় এরা নির্বাচন করতে কোনো বাধা নাই, নৈতিকভাবে এটা দোষের কিছু আমি দেখি না। আর সে পদে আছে যখন, সে বরাদ্দ দিবে, সব করবে। যদি বরাদ্দ দিয়েই নির্বাচনে জেতা যেত তাহলে যখন যারা সরকারে থাকে তাদের মন্ত্রী এমপিরা সবাই পরের বার তারাই নির্বাচিত হতো। আসলে তারা হয় না, কারণ হচ্ছে মানুষ শুধুই বরাদ্দ দেখে না, তার আচরণ দেখে, কাজ দেখে, তার নৈতিক অবস্থান দেখে, রাজনৈতিক প্রজ্ঞা দেখে, মানুষের প্রতি, দেশের প্রতি দরদ দেখে, কমিটমেন্ট দেখে, সেই সব বিবেচনায় নিয়ে করে। ফলে এইখানে ওর দুর্নীতির অভিযোগ বর্ণনা যা আছে সেগুলা তদন্তর দাবিও অনেকে করছেন, সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই পদে আছেন বলে নির্বাচন করতে চাইলে সেটা খুব নিন্দাযোগ্য হবে, এটা আমার মনে হয় না। আর বিএনপি সজীবকে, আসিফকে এখানে দিবে কিনা জানি না, উপদেষ্টা আসিফকে, সেটা শুরুতেই আমি বলেছি সেটা নিজের দলের প্রতি অন্যায় করা হবে। কিন্তু তারপরও বাংলাদেশের যে রাজনীতির যে ধারা, যে কালচার, ধরেন সাইফুল ভাই একটা দলের প্রধান নেতা এবং জনপ্রিয় লোক, কিন্তু সাইফুল ভাইকেও তো বিএনপিকে এক জায়গায় একটা নমিনেশন দিতে হলে যদি দলের জোট হিসেবে দেয়, অনেককেই তো দিচ্ছে, তাহলে ওইখানে বিএনপির যে নেতা এতদিন ধরে কাজ করছে তাকে কিন্তু সরিয়েই দিতে হবে। আমার প্রিয় রনি ভাইকে যখন দেয়া হলো তখন ওইখানে বিএনপির নেতাকে বঞ্চিত করে দিতে হয়েছে। কিন্তু আমরা অনেকে ফিল করেছি রনি ভাই লেখক, তিনি ভালো কথা বলেন, জনপ্রিয়, এবং তাকে আনলে এটা বিএনপিকে আলাদা একটা বেনিফিট দিবে। সুতরাং দলের নেতাকে তখন নিবৃত রেখে বুঝিয়ে এটা করতে হয় অনেক সময়। এদেশের জোটের রাজনীতির কালচারটা বা এইরকম, সেই ক্ষেত্রে দল ওই যেই নেতাকে বঞ্চিত করলো, দল ক্ষমতায় আসলে একজন নেতাকে নানানভাবে সম্মানিত করা যায়, বেনিফিটেড করা যায়, সেটা যেন ভুলে না যায়। তারপরও রাজনীতি যদি ওই রকম হতো যে নিজ দল থেকে যিনি যোগ্য হয়েছেন, যিনি খেটেছেন তাকে দিলে সেই কালচারটা ভালো হতো। এখন এই কালচারটা বাংলাদেশে কোনো দলে নাই, কোনো জায়গায় নাই। প্রত্যেকেই আশা করে এরকম ভালোটা, কিন্তু ভালোটা করার চর্চাটা আমাদের গড়ে ওঠে নাই। এখন শুধু কোনো কারণে আসিফকে আমি পছন্দ করি না বলে তার ইস্যু নিয়ে তাকেই গালমন্দ করলাম,
অথবা এই আসিফ আজকে আমার পক্ষে আছে আমি ভালো বলছি, কালকে আমার বিপক্ষে গেল ওই একই ভূমিকায় তার আবার নিন্দা করছি, এইটাও কিন্তু আমাদের কালচারের একটা অংশ। বিএনপি এইবার নির্বাচনের প্রশ্নে অনেক কৌশলের কারণে তাদেরকে অনেক ছাড় দিতে হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। এই ছাড় দেওয়াটাকে যেমন রনি ভাই বলছিলেন যে ছাড় দেওয়াটাও কি আসলে এক ধরনের দুর্বলতাটা প্রকাশ পায় কিনা? দুর্বলতা ভাবলে দুর্বলতা, কৌশল ভাবলে কৌশল। জামায়াত এবং এনসিপি এবং তাদের সহযোগী কয়েকটা দল যে কোনো উপায়ে নির্বাচনটাকে বানচাল করতে চায়। এখন তাদের যেই ধারা, সেই ধারাটাকে যদি আপনি নস্যাৎ করতে চান তাহলে সেইখানে এমন কিছু কৌশলের অবলম্বন করতে হচ্ছে যেটা দলের স্বার্থ কোথাও কোথাও কিছুটা বিঘ্নিত করছে। কিন্তু যদি আপনি ওইভাবে আবার একরোখা থেকে আপনি ওই নীতিতে চলবেন, তাতে যদি পরিস্থিতি এই হয় যে নির্বাচনটাই ব্যাহত হয়ে যায়, তখন আপনি কি করবেন? এই বাংলাদেশের নির্বাচন নিয়ে খেলা তো শুধু ইন্টারনাল খেলা না, এক্সটার্নাল খেলাও আছে, নানান স্টেক হোল্ডার আছে। সেখানে নির্বাচনটা আদায় করাটাও একটা কৌশলের অংশ। যদি আপনি বিএনপি অনেক বড় দল, অনেক জনপ্রিয়, কোনো জোটকে না দিয়ে কাউকে না দিয়ে একা নির্বাচন করলেও কিন্তু বিএনপি এবার মেজরিটি পাওয়ার কথা। কিন্তু তারপরও তারেক রহমান বা বিএনপি নেতৃবৃন্দ কেন বলছেন যে 16 বছর ধরে যারা আমাদের সঙ্গে ছিল তাদের সবাইকে সঙ্গে রাখবো? তাদের অনেককে আসন দিলে আসন হারানোর ঝুঁকি আছে। তারপরও ওই দলগুলি ভাবছে আমার 5টা পাওয়া উচিত, অথচ তার দলে জেতার মতো নেতা হয়তো একজন আছেন অথবা কেউই নেই। তারপরও দিতে হচ্ছে সম্পর্ক রক্ষা এবং কমিটমেন্ট রক্ষার স্বার্থে। ফলে বড় দল হিসেবে বিএনপির যেরকম দায় আছে, দায়িত্ব আছে, ঝুঁকি আছে, অনেক কিছু আমার আপনার পছন্দ হবে না তারপরে করতে হচ্ছে, সেগুলো হয়তো আমরা ওই ভেতরের বিষয়টা অনেকে বুঝি না বলে আমাদের ইন্টারপ্রিটেশন আমরা দিই। এই যে ইন্টারপ্রিটেশন আমরা দিচ্ছি সেটাও ভুল দিচ্ছি তা না, কিন্তু প্রত্যেকের নিজের স্বার্থটা রক্ষা করে তারপর বাকি অংশের সমালোচনা করছি। এইটাও বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতি অত সরল রেখায় চলা রাজনীতি না। এইখানে ঢাকা শহরের অনেক গুরুত্বপূর্ণ আসন বিএনপির ছেড়ে দিতে হয়েছে, নানান ইকুয়েশনে ছেড়ে দিতে হয়েছে। যেমন ধরেন আপনার তুলি, মায়ের ডাকের সানজিদ ইসলাম তুলি, তার বাড়ি এক জায়গায়, কিন্তু তিনি এই গুমের বিরুদ্ধে মায়ের ডাক প্রতিষ্ঠান এবং আজকে যে ব্যারিস্টার আরমান যে আয়নাগরে বেঁচে ছিলেন তাকে যে হত্যা করা হয়নি, সেইটা কেন করতে হয়েছে একটু যদি ভাবেন যে এর জন্য ইন্টারন্যাশনাল একটা প্রেশার গভর্নমেন্টের উপর আসতে হয়েছে। তখন গভর্নমেন্ট ভেবেছে আচ্ছা গুম করেছে, আয়নাঘরে রেখেছে, কিন্তু ইলিয়াস আলীর বা অন্য কারো পরিণতি যাতে ভোগ না করে, সেই প্রোটেস্টটা কিন্তু তৈরি করেছে তুলি মায়ের ডাকের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে এবং অনেক মানবাধিকার সংগঠনের মাধ্যমে। এখন ওই একটা ইমেজ তার গড়ে উঠেছে। ব্যারিস্টার আরমানকে জামাত দিয়েছে ওই গুমের ইমেজকে কাজে লাগিয়ে। বিএনপি ভেবেছে ওইখানে আমি যদি এই ধরনের একটা ইমেজকে দাঁড় করাই তাহলে হয়তো কম্পিটিশনটা অন্যরকম হতে পারে। কিন্তু শান্ত ভাই এখানে কিন্তু লোকাল কেন দিল না প্রশ্ন রয়েছে যে আপনি বলছেন যে তারা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে। এই প্রেসার গ্রুপ হিসেবে যারা কাজ করে এদেরকে সংসদে নিলে এই প্রেসার গ্রুপ হিসেবে আসলে কারা কাজ করবে? আপনি সংসদে নিয়েই কি পুরস্কারটা দিবেন, না তারা বাইরে থাকলে আরো ভালো হতো সরকার? সেইটাও তো একটা বাংলাদেশের সমস্যা হচ্ছে। ধরেন আমি অনেক বছর ধরে টক শোতে কথা বলি, লিখি, আমি একজন পেশাজীবী, আমি বিএনপির কোনো পদধারী না, কোনো পদের কখনো ছিলাম না। সবাই বাইরে দেখা হইলে বলে ভাই আপনি নমিনেশন পাননি, কত মেসেজ, কত কিছু, অ্যাজ ইফ আমি এটুকু কথা বলার জন্য বা দলের জন্য এই ভূমিকা রাখার জন্য আমার নমিনেশন পাওয়া উচিত। প্রত্যেকের মাইন্ডসেট হচ্ছে এই দেশে সবাই মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, সবাই মনে করে যে আমি এই ভূমিকা রেখেছি অতএব আবার এমপি হতে হবে। এই মাইন্ডসেট থেকে যদি আমরা নিজেরা বের হয়ে না আসি তাহলে ওইটাও দলকে ফেস করতে হয় এবং এক একটা ইকুয়েশন এক একজনকে দিতে হয়। ওই যে বললাম যে আমাদের ধরেন রনি ভাই, আবারও আমি খুবই পছন্দের মানুষ, ব্যক্তিগতভাবে নিয়েন না, রনি ভাইকে আওয়ামী লীগ যখন নমিনেশন দিল না, রনি ভাই অত্যন্ত জনপ্রিয় মানুষ, লেখক মানুষ, টক শোতে মজা করে কথা বলেন, তার ভিউয়ার অনেক, ওইখানে যুক্তি থাকে। ওইখানে তখন বিএনপি মনে করলো যে এই দলে রনিকে আনতে পারলে আমার একজন নেতা যদি এখন যদি বঞ্চিত হয় তা আমার দলে রনি তো যোগ হইলো, গোলাম মাওলা রনি যোগ হলো, এটা দলের জন্য এখন দরকার, আমার এই কৌশলটা নিতে হবে। ওই নেতাকে মনক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পেয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন কিন্তু করতে হয়েছে, তাতে এখন দল ক্ষতিগ্রস্ত হলো না লাভবান হলো সেটা পরে বোঝা যায়, বা যারা এতে বঞ্চিত হয় তারা ক্ষুব্ধ হয়। ফলে এই ইকুয়েশনটা তো বাংলাদেশের সব দল সব সময় গ্রহণ করেছে।
এখন যদি মনে করেন যে কথা বলছেন, যে বললেন যে এনসিপি সারা বাংলাদেশে সব জায়গায় জামানত হারাবে, আমি সেটাও একমত আপনার সঙ্গে। কিন্তু ওরা যেমন সঙ্গে থেকে খুব বেনিফিটেড করার ক্ষমতা খুব বেশি রাখে না, কিন্তু বিরুদ্ধ শক্তির সঙ্গে যুক্ত হয়ে ক্ষতি করার সক্ষমতা তো রাখে। তারা বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের সরকার বলেন, যে বলেন, সব জায়গায় এই টকশোতে ঘুরে ফিরে তো আপনারা জুটি বানায় দেন, এনসিপির একজন, বিএনপির একজন, জামাতের একজন। কেউ কেউ জামাতের সঙ্গে বসতে না চাইলে তখন এনসিপির একজন, বুদ্ধিজীবী একজন আনেন না। সরকার কোথাও এই যে বিভিন্ন বিষয় আলোচনা করতে গেলে, জাতিসংঘ গেলে 3 দলকেই ডাকে, যে কোনোভাবেই হোক এই সরকার এই সময় 3টা দলকে গুরুত্বপূর্ণ করে রেখেছে। তার মধ্যে এনসিপির যে ইয়াং ফোর্স, তাদের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের জন্য কারো মায়া আছে, ওদের প্রতি কারো ডেডিকেশনের জন্য রেসপেক্ট আছে। কেউ মনে করে হ্যাঁ বাচ্চা মানুষ, ওরা তো ভুল করবে, কিন্তু ওদেরকে সবাই এইভাবে নেগলেক্ট করা ঠিক হচ্ছে না। এখন এই যে এনসিপি ইয়াং ফোর্স, তারা সমর্থনে যত ছোট হোক, তারা ওই কারণে যদি আজকে অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির বিরুদ্ধে যদি লেগে পড়ে, সেটা তো বিএনপিকে ভাবতে হবে। ফলে রাজনৈতিক কৌশল কেন কখন কোনটা নিচ্ছে, এটা রাজনীতিতে যারা যুক্ত থাকেন তারা করেন, তারাই আসলে ভালো বলতে পারবে। কখনো ঠিক হয়, আমরা বাইরে থেকে হয়তো ইন্টারপ্রেট করি, সমালোচনা করি। আজিজ ভাই, আগামীকালকে ঐক্যমত্য কমিশনের আলোচনার পরে যে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, সেই সময়টা শেষ হচ্ছে। এরপরে আসলে যেটা বলা হয়েছিল যে সরকার নিজেই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন সরকার যে সিদ্ধান্তটা নেবে, সেই বিষয়গুলো যদি রাজনৈতিক দল একমত না হয়, তাহলে আসলে কি হবে? এটা বড় জটিল কোশ্চেন। একমত হবে না, কারণ দুই পক্ষের এক পক্ষকেও এই জুলাই সনদ দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। কারণ এটা অবশ্যই পর্দার অন্তরালে হোক আর ডাইরেক্টলি হোক, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। এখানে হচ্ছে আইনি ভিত্তি দিতে হবে, এবং যেটা গণভোট হবে সেখানে বলা হয়েছে জুলাই সনদে নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস আদেশ জারি করবেন, সে আদেশের উপরে গণভোট হবে, আদেশের ইয়েস নো ভোট হবে। তো আপনি এটা তো আইনসম্মত না, অবৈধ। এই যদি বৈধ কন, তাহলে সরকারও অবৈধ। এই জন্যে আমি বলছি যে এটার ভিতরে তো আমি যেটা, এখন তো আপনার আলোচনাগুলো তো ঐক্যমত্য কমিশনে আমরা টেলিভিশনে দেখেছি, অনেকের বক্তৃতা শুনেছি। তো একটা গ্রুপ হচ্ছে যেন তেন ভাবে জুলাই সনদ এটা করতে হবে, করতে হবে। আর একটা হচ্ছে যে না, সংবিধান যেহেতু জীবিত, সংবিধানের ভিতরের থেকে করতে হবে, কারণ যাতে কোনো কিছু অবৈধ না হয়। বিএনপিও তার ভিতরে আছে, সাইফুল ভাইও তার ভিতরে আছে, এরকম। তো আপনি সংবিধানে ওত নেবেন, 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নেবেন। এখন আপনার সংবিধানের মৌলিক ইস্যু তো সংস্কার করার ম্যান্ডেটই আপনার নাই। তারপরে সংবিধান যেহেতু জীবিত আছে, আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, কেউ কোনো আদেশ, অর্ডিন্যান্স সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কিছুই ঘোষণা করতে পারেন না। যদি ঘোষণা করেন এটা অবৈধ। আমি তো বলবো যে অনেক দল এটা স্বীকার করবে না, এই অবৈধ দায়িত্ব তো নিবে না। তখন তো আমার তো মনে হয় যে জামাত হয়তো খুশি হবে, জামাতের সাথে যারা আছে খুশি হবে, এবং বিএনপির সাথে যারা আছে বাম দল, তারা এটাতে এগ্রি করবে না, ভাগ করে দিল আনুষ্ঠানিকভাবে। এটি তো লাস্ট রিসোর্স। প্রধান উপদেষ্টা শেষ ঘোষণা দিল, উনি তো সমস্যা তৈরি করেছেন, শেষ পর্যন্ত উনি সমস্যাটাকে ঘনীভূত করবেন এটা ঘোষণা দেওয়ার পরে। তখন যা ঘটার তাই ঘটবে। রাজনৈতিক শূন্যতাও তৈরি হতে পারে। শূন্যতা তৈরি হলে যা হয়, শূন্য থাকে না, শূন্য কেউ না কেউ পূরণ করে। আপনি দেখেন যে এই প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরে একটি শব্দ বলেন তো দেখি, যদি, কিন্তু, তবে ছাড়া বলছে, যার ফলে আসিফ আইন উপদেষ্টা বারবার বলে যে কোনো মূল্যে নির্বাচন হবে। এগুলি বলে কেন? কারণ তারা এখন বুঝতেছে এখন পাশ দিয়ে হাঁটিয়া আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, এগুলো বলে না। এখন তারা বুঝতে পারতেছে আমাদের বিশ্বাস করে না কেউ। আমি তো ধরেন আমি তো 6 তলা হাঁটে উঠে, তখন তো আমি ভাবছি ডক্টর মোহাম্মদ ইউনূস কত সম্পদ জাতির। উনি যদি রাষ্ট্রের প্রধান দায়িত্ব নেয়, সব ছাপ্পর ফাইয়ে সারা বিশ্বের টাকা এনে গোডাউন বানায় ফেলবে। এখন তো এই যে উনি নিজেই সফল হয়ে গেছে।
নিজেই সব লোক। আর এই ছাত্ররা নেপালে চলে গেছে, ছাত্ররা চলে গেছে ক্লাসে, শ্রীলঙ্কায় ছাত্ররা চলে গেছে ক্লাসে, আর উনি কয় উদ্যোক্তা। আরে উনি সব নিয়ে গেছে, উদ্যোক্তা হবে কি দিয়া? এখন তো ক্লাসে কেউ যায় না, সব মন্ত্রী এমপি হইতে চায়, সব মন্ত্রী এমপি হইতে চায়। এই জন্য আমি বলছি ওনার উপরে আস্থা উনি নিজে নষ্ট করে ফেলছে। প্রথম দিকে খেয়াল করে দেখেন, সে নিজে অভ্যুত্থানের শক্তিকে দ্বিধাবিভক্ত করছে, খেলছে উনি। এনজিওর মতো খেললে তো হবে না। আপনি বলছে কি, প্রথম বলছে যে একটি দল পতিত দলের সাথে ষড়যন্ত্র করে সহযোগিতা নিয়ে পাশের দেশের ষড়যন্ত্র করে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে আমাদেরকে নতুন করে, এটাকে বিএনপিকে মেন্ট করছে। তারপরেও বিএনপি ওখানে যায়, সজীব বিয়ার বহিষ্কার চায়, ক্ষমতা থাকে না, আবার তার সাথে যা বসে। বিএনপি কতটুক ছাড়তে হবে এটা বোঝে নাই, আর ইউনূস সরকার তবে কিন্তু কতদিন পর্যন্ত বলা যায় ওটাও বোঝে নাই। কোত্থেকে শুরু করতে হবে, শেষ করতে হবে, ইউনূস সরকার বোঝে নাই। আর বিএনপি ছাড় দিতে দিতে মানে কোনো মতে ইলেকশনে ঢুকালেই সরকারে যাব, এইটা একটা ভাব। ছাড় দিতে দিতে এই জায়গায় নিয়ে আইছে, এমন জায়গায় নিয়ে আইছে এখন পয়েন্ট অফ নো রিটার্ন। এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ একটা কমিটিও করছে। এই কমিটি যে সনদটা জারি করবে, আদেশ দিবে না, বলছে না আদেশ দিবে, অবৈধ তো, পারবে না তো। সাইফুল ভাই তো এটা স্বীকার করতে পারবে না, কোনোভাবেই পারবে না। বিভক্ত হয়ে গেল, পার্মানেন্ট বিভক্ত হলো। একটা গ্রুপ আসবে যে সনদ আইনি ভিত্তি দিয়ে ফেলাও, এক্ষুনি আইন কানুন বুঝি না, হ্যাঁ। আর ওনারা করবে যে সংবিধান জীবিত, সংবিধানের মধ্যে যান। দুই জায়গায় দুইটাই ভাগ হয়ে গেল। এখন তো ভাগ আছেই, তখন আনুষ্ঠানিক ভাগ হবে, ঠেলা, দেশ তো অন্ধকার যুগের দিকে পৌঁছায় যাবে। যাক, এই অন্ধকার থেকে আসলে বের হওয়া যাবে কিনা আমি একটু রনি ভাই আপনার কাছে জানতে চাই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অন্ধকার সংকট নিয়ে কথা বলছিলেন। উনি বলছেন যে আজ দেশে যত সংকট তা তৈরি করে এবং নাটক, এবং উনি বলছেন তার ভাষায় যে সাধারণ মানুষ সব দেখছেন, সাধারণ মানুষ এত কিছু বোঝেন না, তারা ভোট দিতে চান। আপনার কাছে একটু জানতে চাই যে যেসব রাজনৈতিক দলগুলো জনগণের সাথে আসলে নাটক করছে, জনগণের জবাবটা আসলে কি শুধুমাত্র ভোট ছাড়া আর কোনোভাবে দিতে পারে? জনগণ অনেকভাবে দিতে পারে, এবং মির্জা ফখরুল সাহেব দেশের অন্যতম একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, পৌরসভার মেয়র ছিলেন, ফলে জনগণের ভাষা তিনি বুঝেন। তো যারা ক্ষমতাধর লোকজন আছেন, তারা মির্জা ফখরুল সাহেবদের মধ্যে এরকম যারা প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, তাদের কথাবার্তা যদি অনুকরণ করেন, তাহলে আগামীতে আমাদের যে সমূহ সম্ভাবনা আছে ক্ষতি হওয়ার, তার থেকে আমরা অনেকটা, যাকে বলা হয়, নিজেদেরকে রক্ষা করতে পারবো। এখানে একটা বিষয়, সায়ন্ত আমার ভাই আমার প্রসঙ্গ টানছে, কিছুটা হলে বলতে হলে কি, আমরা যারা এই এশিয়া সাবকন্টিনেন্টের রাজনীতি সম্পর্কে একটু লেখাপড়া করি বা আলোচনা করি, আমরা দেখি যে একমাত্র বাংলাদেশ ছাড়া আর প্রায় সব দেশই তার রাষ্ট্রের একটা শ্রেণী চরিত্র তৈরি করে ফেলেছে। ভারত এটা মানে মডেল অফ লিবারেল ডেমোক্রেসি, পাকিস্তান যদি ধরেন মডেল অফ মিলিটারি গভর্নমেন্ট করে ফেলছে, শ্রীলঙ্কা তারা একে খুব লিবারেল ডেমোক্রেসি, এমনকি নেপাল। কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র সেই 70 থেকে আজ পর্যন্ত না রাজনৈতিক দল না রাষ্ট্র কোনো জায়গাতে আমরা একটা কাঠামো তৈরি করতে পারিনি, এবং একটা আইডিওলজি তৈরি করতে পারিনি, এবং একটা চরিত্র তৈরি করতে পারিনি। এটা হলো আমাদের দেশের বড় সমস্যা। আমরা যে এই প্রয়োজনে কিছু লোক এখনো মনে করি যে আইডিওলজি থাকা দরকার, চরিত্র থাকা দরকার, তারা মনে করি যে যে কোনো জিনিসে আপনার যতটুকু যোগ্যতা আছে ততটুকু নিয়ে আপনি আশা করেন। আপনার যোগ্যতা আছে মিলিটারি অফিসার হওয়ার, আপনার কেন ম্যাজিস্ট্রেট হতে হবে? আপনার যোগ্যতা আছে ডাক্তার হওয়ার, আপনি কেন ইঞ্জিনিয়ার হতে যাবেন? আপনার যোগ্যতা আছে এমপি হওয়ার, আপনি কেন ব্যবসায়ী হতে যাবেন? কিন্তু আমাদের দেশের হলো কি, যখন যেটা লাভজনক তাকে সেটাই হতে হবে। এমপি হয়ে গেছে, ভালো কথা, এমপি হওয়ার পর এখন তাকে ওই বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হতে হবে, তাকে বুর্জোয়া হতে হবে। তারপরে এমপি হয়ে গেছে, এখন মন্ত্রী না হলে কেমন হয়? এই মন্ত্রী হওয়ার জন্য তার আত্মমর্যাদা বিসর্জন দিতে হবে। এই যে আনপ্রেডিক্টেবল একটা সোসাইটি, সেই আনপ্রেডিক্টেবল একটা সোসাইটির কবলে পড়ে আমাদের পুরো 18 কোটি জনগণের যে জীবন মান, চাহিদা, ডেইলি রুটিন, এই জিনিসগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাতে করে আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবেন, অর দ্য লং রানে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এর কারণ হলো আপনার তো স্ট্রাকচার থাকতে হবে।
কোনো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্ট্রাকচার নেই, কোনো সিভিল ব্যুরোক্রেসি নেই। মিলিটারি ব্যুরোক্রেসি নিয়ে যে আমরা এতদিন গর্ব করতাম সেটি নিয়ে এখন যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে এটা তো রীতিমতো ভয়াবহ। তো সব মিলিয়ে যে শুরুটা হয় কোত্থেকে? শুরুটা হয় সেখান থেকে, যেমন ধরেন আমাকে বিএনপি মনোনয়ন দিল। এখন সায়ন্ত যেটা বলেছেন এক অংশে ঠিক, আবার অন্য অংশে ঠিক, কিন্তু আমাকে কিন্তু আমার এই যে পাবলিক পারসেপশন বা আমি টকশোতে কথা বলি, পত্রপত্রিকা লিখি, আমি ওটার কারণে বিএনপি মনোনয়ন দেয়নি। বিএনপি যে কারণে মনোনয়ন দিয়েছে, ফার্স্ট থিং হলো যে এখানে মারাত্মক একটা ডিপ্লোমেসি করেছে যে আওয়ামী লীগের মধ্যে যে 40-45 জন প্রসপেক্টিভ এমপি ছিল, আই ওয়াজ টপ অফ দেম। তো সেখানে আওয়ামী লীগের মতো একটা ক্ষমতাসীন দল থেকে যদি গোলাম মোল্লা রনিকে আনা যায়, আওয়ামী লীগকে যে চপেটাঘাত দেওয়া যায়, অপমান করা যায় আওয়ামী লীগের মতো একটা দলকে, ওটা ওই মুহূর্তে বিএনপির দরকার ছিল। ইট ওয়াজ এ মানে বিগ পলিটিক্স, নাথিং মোর। শেখ হাসিনাকে অপমান করতে হবে। শেখ হাসিনা যাকে ধরে এনে এমপি বানিয়ে একদম ওই পর্যায়ে নিয়ে আসে, তাকে ওখান থেকে তুলে এনে শেখ হাসিনাকে বোঝানো যে দেখো কত ধানে কত চাল, সেটা বিএনপি করেছে। সেকেন্ড থিং হলো আমি বরিশাল বিভাগের হাইয়েস্ট ভোট পাওয়া এমপি, আমার এলাকাতে ভোটার আছে, জনগণ আছে, এবং আমি ওখানে যদি নির্বাচন করতে চাই, বিশ্বাস করেন আমার কোনো মনোনয়ন দরকার নেই। আমি ওখানে দাঁড়ালে যে কোনোভাবে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয়, আমি ওখানে গোলাম মোল্লা রনি হিসেবে পাশ করে আসতে পারবো। দ্বিতীয়ত, যিনি মানে বিএনপিতে 4 বার ইলেকশন করেছেন, যাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তিনি আমার আপন মামা শ্বশুর। তো কাজেই এই পরিবারের মধ্যেই কিন্তু এই নির্বাচনটা ছিল। আবার শেখ হাসিনাও কিন্তু এখানে দেখেন, ওখানে যে ওটাকে বলা হয় দ্বিতীয় গোপালগঞ্জ, ওখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো জিনিস নাই। ওখানে বিএনপি অন অ্যাভারেজ মানে 60,000 ভোট পায়। তা আমার ভোট, পারিবারিক ভোট যুক্ত হইলে ওখানে প্রথমবারের মতো হয়তো বিএনপি জয়লাভ করতো। ফলে বিএনপি যে ক্যালকুলেশনটা যেটা করেছিল 2018 সনে, ইট ওয়াজ ভেরি স্মার্ট এবং এটা প্রফেশনাল ছিল। এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই এটা হওয়া উচিত। একবার যেমন শেখ হাসিনা এই যে এখন দেখেন এস এ খালেকের সাহেবকে ধরে নিয়ে গেছেন, মিরপুরের জন্য এস এ খালেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে নিয়ে গেছে। এবং এখন যদি দেখেন এই যে তুলিকে দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ থাকতো, তার ছেলে সাজুকে ঠিকই আওয়ামী লীগ নিয়ে যেত। এই যে মানে যাকে বলা হয় প্রতিযোগিতা হয়, সেটা হলো এলাকার জনগণের মন মানসিকতা এবং রাজনীতিকে টার্গেট করে। কিন্তু যখন দেখা গেল যে হুট করে এখন জেনারেল মাসুদুদ্দিন খানকে আমার নমিনেশন দিতে হবে, বিকজ 111-এর সময় সেই কাজ করেছে। ওই সময় একজন আইজি 111-এর সময় আমাকে জেলে আমাকে একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে, তাকে আমার মনোনয়ন দিতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দিতে হবে, এর কারণ হলো যে এরা আন্দোলন করেছে, আমি তো আন্দোলন করিনি। তো কাজেই এরা যাতে আমাকে বড় কথা না বলতে পারে, যে এই জন্য আমাকে তাকে মনোনয়ন দিতে হবে, এবং তাদেরকে রেখে আমাকে আমার নিজস্ব যে ইনফিরিয়র কমপ্লেক্স আছে এটাকে তাড়াতে হবে। এটাই হলো আমার আপত্তি। আমার মূল আপত্তি হলো যে আন্দোলনের জায়গাটা এক, যারা তরুণ, যাদের গায়ে শক্তি আছে, শক্তিমত্তা আছে, এবং আমরা আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করেছি। এই যে ছেলে আমার 100 কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান ফিনিশ হয়ে গেছে 2014 থেকে, গাড়ি ভাঙছে, বাড়ি ভেঙে বাড়ির ইট নষ্ট হয়ে গেছে, মানে মৃত্যুর ঝুঁকি নিয়ে 2014 থেকে 2000 একদম সেই 24 বছর 10টা বছর আমি শহরে ঘুরে বেরিয়েছি। এখন আমার যে কর্ম, সেই কর্মটা হয়তো আমার হাত দিয়ে বরকত পায় নাই, নাহিদের হাত দিয়ে বরকত পেয়েছে। তো নাহিদের জন্য ধন্যবাদ প্রাপ্য, কিন্তু আমার জিনিস, আমার মুখের জিনিস নিয়ে নাহিদকে দিতে হবে, আই ডু নট থিঙ্ক সো। এটা ইনফ্যাক্ট নাহিদের জায়গায় কাজ করবে, আসিফের জায়গায় কাজ করবে। বিএনপিকে বুঝতে হবে যে আমি এই দেশে নির্বাচন করব, জনগণের ভোট আমাকে পেতে হবে। তো জনগণের সঙ্গে যারা দীর্ঘদিন যাবৎ জড়িত, বছর পর বছর, একটা মানুষ সে 20 বছর যাবৎ তার এলাকাতে তার ইনকামের 90% সে খরচ করছে জনগণের জন্য। এখন হঠাৎ করে আপনার মনে হলো যে না, আমার এখানে আমার তাসমিন যারাকে দিতে হবে, এটাকে দিতে হবে। আরে বাবা, ওরা যদি হতে চায় ওরা ওদের মতো হয়ে আসুক, সেটার কি সুযোগটা রয়েছে কিনা? তাহলে সেক্ষেত্রে সবাইকে নিয়ে আপনি সরকারটা না, সরকারকে নিয়ে আমার দরকারটা কি? সবাইকে নিয়ে তো সরকার কখনো হয় না। আমার বক্তব্যটা হলো এই যে আমরা যে একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করতে পারছি না, বিএনপি বা আওয়ামী লীগ, এই যে দুটো দল, আপনি মানে সেই তুলনায় ধরেন জামাত, আমরা এত সমালোচনা করি, জামাত কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স, এই যে বিপ্লবী ওয়ার্কার পার্টি বলেন, বাসদ বলেন, মানে বাম ধারার দল বলেন, তারা কিন্তু একটা চরিত্র গঠন করে ফেলছে। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, এই যে বড় দুটো রাজনৈতিক দল, তারা যখন এই ক্ষমতার আগে নির্বাচনের আগে তারা কেমন যেন হয়ে যায়, যে কোনো মূল্যে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হবে, যে কোনো মূল্যে আমার সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগ এত বড় বড় মুক্তিযুদ্ধের কথা বলে আমাকে গিয়ে গোলাম আজম সাহেবের বাসায় যেতে হবে, আমাদের প্রেসিডেন্টকে গিয়ে তার পায়ের ধুলা নিতে হবে, এই কাজ করতেই হবে। আমরা যে সারা জীবন
এই ধর্মনিরপেক্ষতার কথা বললাম, আমাকে খেলাফত মজলিসের সাথে আমাকে একটা চুক্তি করতেই হবে। একইভাবে বিএনপির ক্ষেত্রে সেই জিনিসগুলো প্রযোজ্য। ফলে কি হলো, দেখুন এই দুটো দলে কিন্তু তাদের একটা সাস্টেনেবিলিটির মধ্যে তারা এখনো পৌঁছতে পারেনি। আর দেখেন আওয়ামী লীগ কত বিপদে, বিএনপি এই যে এখনো তো বিএনপির বিপদ কাটে নাই। 20টি বছর যাবত যে বিএনপি এত অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কেন? এর কারণে বিএনপির যে জেমসগুলো ছিল বিএনপির মধ্যে, সেই জেমসগুলোকে বিএনপি কাজে লাগাতে পারেনি। আমি আসবো আপনার কাছে। আমি একটু শান্তিম আপনার কাছে জানতে চাই যে এনসিপির একজন নেতা উনি মন্তব্য করে বেশ আলোচিত হন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আজকেও কিছু মন্তব্য করেছে, সেটার একটু মন্তব্যটা আপনার কাছে শুনতে চাই। উনি বলেছেন যে কাঙ্ক্ষিত সংস্কারে বাধা দিলে বিএনপির মৃত্যু ঘণ্টা বাজবে এবং বিএনপিকে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি বহন করতে হবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আসলে তো সব দলই স্ব অবস্থানে স্ট্রিক্ট রয়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র বিএনপিকেই করুণ পরিণতি বরণ করতে হবে কেন? শোনেন, এই কিছু নেতা বা তরুণ নেতা তাদের এই বেফাস কথা বলাকে আমরা উৎসাহিত করি এরকম আলোচনায় এনে। ওরা বেসিক্যালি নেতা হিসেবে নেতৃত্ব দিয়ে কাজ দিয়ে আলোচনায় আসার কোনো যোগ্যতা রাখে না বলে কেউ কেউ একটা টেকনিক অবলম্বন করে, এরকম কিছু উল্টাপাল্টা কথা বলবে এবং আপনি আমি এটা নিয়ে আলোচনা করব এবং এটা ভাইরাল হবে, সে একটু আমোদে থাকবে। আমরা সেই সুযোগটাও করে দিচ্ছি। ও মানে এর আগেও এরকম অনেক নানান রকমের ইরিলেভেন্ট কথা বলেছে, শুধু শুধু ওর কথাকে আপনি গুরুত্ব দিতে যান কেন? সে যাই পর্যন্ত বলেছে, একটা ছেলে ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটা নেগেটিভ যে স্ট্যাটাস দিয়েছিল, ওই ধৃষ্টতা দেখিয়েছে, তার নিজেরই কনসিস্টেন্সি নাই। এই বয়স পর্যন্তই মাশাআল্লাহ 3 খান দল করে ফেলেছে, 3 দিক করে। হ্যাঁ, সে একটা বাম ঘরানার একটা ছাত্র সংগঠন করে এসে, তারপরে এবি পার্টি হয়ে এসে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়ে, তাদের এজেন্ট হয়ে এই দলে ঢুকেছে। এখন সে নানান রকমের কথা বলে আলোচনায় থাকতে চায় এবং আমি ব্যক্তিগতভাবে জানি তার দলের বেশিরভাগ নেতা, তরুণ নেতা যারা টকশোতে আসেন, ওর এই কথার জন্য বিব্রত। তারপরও সে বলছে এবং তার এই বলাটাকে আমরা এনকারেজ করছি এরকম আলোচনা করে। আপনি খেয়াল করবেন, আমি কিন্তু এই পর্যন্ত একবারও তার নাম নেইনি। আমি কোনো আলোচনায় সাধারণত তার নামও নেই না, যে শুধু শুধু তারে কেন আপনারা এত ইম্পর্টেন্স দিয়ে তুলে আনেন। হ্যাঁ, এখন বরং সামগ্রিকভাবে আপনি এনসিপির রাজনীতি নিয়ে আলোচনা করতে পারেন, যে এই দলটা অনেক প্রসপেক্টাস ছিল, অনেক প্রসপেক্ট, কিন্তু এই মন্তব্যগুলো আমরা আলোচনা করি, ওই প্রসপেক্টটা নষ্ট হয়ে যায় এই মন্তব্যের কারণে। সেটা এনসিপির বোঝা উচিত। এনসিপির অন্য নেতা যারা ওর এই বক্তব্য পছন্দ করছে না বলে আমাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় বা বিভিন্ন জায়গায় বলে, তাদের উচিত হয় ওকে থামানো অথবা ওকে পদ থেকে সরিয়ে দেয়া। তা না হলে ওর দায়টা সব এই দলকে নিতে হচ্ছে। তার যেসব কথাবার্তা সে বলছে এই পর্যন্ত, মানে আপনার ওজন হলো 1 কেজি, কিন্তু কথা বলেন আপনি 3 টন না, এই অবস্থা হয়েছে এদের অনেকের। এইখান থেকে যদি এই সব ছেলেপেলেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে এই দলের প্রতি ইতিমধ্যে যতখানি ক্ষতি হয়েছে, এই দলটা অনেক বেশি ভালো করত যারা নতুন ধারার রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আসছে আমাদের অনেকের ভালোবাসা নিয়ে, অনেকের দোয়া নিয়ে। সেই তারা ইতিমধ্যে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো, তারা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো, তারা এরকম বেফাস কথামালা তৈরি করলো, তারা একবার এই দিক করে, একবার বিএনপির দিকে, একবার আওয়ামী লীগ জামায়াতের দিকে, একবার আবার এই অন্যান্য ছোট দলকে নিয়ে কি একটা হাউতাস, যে আমাদের ক্ষমতার স্বাদ পেতে হবে, ক্ষমতায় আসতেই হবে। অথচ ধৈর্য ধরে রাজনীতি করলে, তারা যদি ইন্ডিয়ার আম আদমি পার্টিকে ফলো করতো, এরকম বিভিন্ন দেশের অনেক পার্টি আছে, তারা একটা স্বতন্ত্র ধারার রাজনীতি করে খুব ছোট দিয়ে শুরু করে একসময় আলোচনায় চলে আসছে এবং তারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়ে আসছে। কিন্তু এই এখনকার জেনারেশনের মধ্যে আগে থেকেই যে তাড়াহুড়ো আমরা লক্ষ্য করতাম, এরা গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে, গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন টক শোতে, বিভিন্ন আলোচনায় এই জেনারেশনকে একটা অপরচুনিস্টিক, একটা সেলফিশ জেনারেশন বলতাম, যারা মোবাইল
আর বিদেশে পড়তে যাবে, আর নিজেদের এই যে ঘরানার মধ্যে নিজেদের নিয়ে আলোচনা, এর বাইরে তারা যেত না। সেই ছেলে মেয়েগুলা যখন জুলাই গণঅভ্যুত্থানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করলো, তখন আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হয়েছি আমার আগের ধারণার জন্য, যেদেরকে আমি ভুল ভেবেছিলাম। আমি কৃতজ্ঞ হয়েছি যে আমি জেল থেকে ছাড়া পেয়েছি এদের জন্য, এদের রক্তের বিনিময়ে। সেজন্য এদের প্রতি অনেক কৃতজ্ঞতা নিয়ে, অনেক আশা নিয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু পরে আবার তারা এমন আচরণ করলো যে আমাকে আবার আগের সেই পূর্বের ধারণা এরা ফিরিয়ে নিয়ে গেল। তাদেরকে যেই রেসপেক্ট, যেই ভালোবাসা, যে ভবিষ্যৎ নিয়ে আশা করে তাকিয়ে থাকতাম, যে আমি বিএনপির এই রাজনীতি নিয়ে হ্যাপি না, আমি বিএনপিকে সমর্থন করি, ভালোবাসি, কিন্তু আমি একটা বেটার বিএনপি চাই। আমি বামপন্থী যে রাজনৈতিক দলগুলো তাদের ভালোবাসি, কিন্তু তারা তাদের সততা এবং নীতি বজায় রেখে এই দিক ওই দিক না করুক, এই জামাত ইসলামের মতো কে আরো বেটার লেফটিস্ট চাই, আমি সব জায়গায় তাই চাই। কিন্তু এই জেনারেশন, আমি ভেবেছিলাম ওরা এসে এমন একটা রাজনীতি শুরু করুক যেই রাজনীতির কাছে এই বিএনপি, এই জামাত ইসলাম, এই বাম লেফটিস্ট দলগুলো এরা চাপে পড়ুক যে না, আমাদের আগের ধারাবাহিকতা ওই রাজনীতি করলে চলবে না, এখন নতুন ধারার রাজনীতি আমরাও করতে হবে। কিন্তু না, এই দলগুলো অলরেডি সেই ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে। তাদের মায়া, ভালোবাসা, রেসপেক্ট সব হারিয়ে ফেলেছে। আমি একটু সাইফুল ভাই আপনার কাছে যেতে চাই, যে যেটা আজিজ ভাই বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে আমরা একটা অন্ধকার দিকেই যাচ্ছি, এইটার থেকে উত্তরণের কি আসলে কোনো পথ রয়েছে কিনা? আমি তার আগে আপনি শান্ত ভাইকে যে প্রশ্ন করলেন, আমি একটু সংক্ষেপে রেসপন্ড করতে চাই। আমরা এমন একটা ধারণা দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরে রাজনীতিটা অনেকটা যেন একটা টি-20 একটা ম্যাচের মতন। আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, রাজনীতিটা ভিনি ভিসি ভিডি, আসলাম দেখলাম জয় করলাম, বিষয়টা এরকম না। এটা টি-20 ম্যাচ না, বা এটা ওয়ান ডে, এটা ক্রিকেট ম্যাচ না। এটা বলতে অনেকটা 5 দিনের একটা ক্রিকেট ম্যাচের মতো। এখানে অনেক ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, অনেক আঁকাবাঁকা পথ, কখনো 2 পা লাফ দিয়ে আপনাকে 1 পা আবার আপনাকে পেছনে আসতে হয়। সামহাউ এই সরকারের সবচেয়ে বড় অপরাধ যেটা আমি বলি, আমি নিজে লিখেছি বহু জায়গায়, পাবলিক মিটিংয়ে আমি যেটা বলেছি, সেটা হচ্ছে একটা লোভ তারা জাগিয়ে তুলেছেন। তারা একটা অভ্যুত্থানের নাম করে, একটা আকাঙ্ক্ষার নাম করে, তারা শুধু আমাদের এই বাচ্চা, এই যে সম্ভাবনা, যে তারুণ্য, তারা শুধু তাদের ভবিষ্যৎ, অধিকাংশ ভবিষ্যৎ নষ্ট করেনি, গোটা একটা প্রজন্মের ভবিষ্যৎ তারা কিন্তু নষ্ট করে দিয়েছেন। এবং এটা সমস্ত ক্ষেত্রে তাদের একটা লোভ জাগিয়ে তুলেছেন। এবং এটার জন্য প্রফেসর ইউনূস এবং তার সরকার, তারা হচ্ছেন প্রধানত দায়ী। এবং তারা যে কোনোভাবে তাদের ক্ষমতাকে নিশ্চিত করবার জন্য, এবং তাদের ক্ষমতার পিছনে এরা যেন এক ধরনের সার্ভাইলেন্স হিসেবে কাজ করে, যাদেরকে প্রথম দিকে মব আকারে যাদেরকে নানা জায়গায় তারা যুক্ত করেছেন, নানা ক্ষেত্রে পাবলিক স্ফেয়ারে যখন তার বিরুদ্ধে যখন সোচ্চার হলো, তখন তারা কিছুটা সংযত হয়েছেন। যখন দেখলো একটা সামাজিক নৈরাজ্য তৈরি হচ্ছে এবং সামাজিক নৈরাজ্য চলতে গেলে সরকারকেই খেয়ে ফেলবে, তখন তারা বললেন না না না, এগুলো তো করা ঠিক হচ্ছে না। তো এটা হচ্ছে ফলে এটা হলো এই তরুণদের ক্ষেত্রে এটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ। এটার অভিজ্ঞতা এখনই বোঝা যাবে না, আগামী 5-10 বছর পরে যেই রাজনীতিটা ছিল হেটেড ব্যাপার, সেই রাজনীতিটা একবার 91 সালে আমাদের এরশাদ বিরোধী আন্দোলনের সময় পলিটিক্স এবং পলিটিশিয়ানরা ছিল হাইলি রেসপেক্টেড, আরেকটা মর্যাদা এবার ফিরে এসেছিল এবারকার আপরাইজিং অভ্যুত্থানের পরে। সেটাকে অনেকখানি কিন্তু নষ্ট করে দিয়েছেন এই সরকার। এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার এবং এটা ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে খুব বাজেভাবে ভবিষ্যতে সম্ভবত দাঁড়াতে হবে। কথাটা আমি আজকে আপনার অনুষ্ঠানে কথাটা বলছি। সেকেন্ড, আপনি সরাসরি আমাকে যে কথাটা বললেন, আমি আজকে বলেছি আপনাদের একটা সাক্ষাৎকারে যখন আমি বাসায় গিয়েছিলাম, বলেছি আমি অপটিমিস্টিক মানুষ, স্টিল এখনো সমাধানের পথটা আছে। সমাধানের পথে প্রথম ব্যাপার হলো সরকারের পলিটিক্যাল উইজডমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার যদি ইমানের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, উদ্দেশ্যের মধ্যে যদি কোনো পরিষ্কার কোনো ঝামেলা না থাকে, তাহলে এর থেকে বেরিয়ে আসার পথ আছে। পথটা কি? যেটা আমি একটু আগে বলছিলাম, যেসব প্রশ্নে আমাদের ব্রডলি
কনসেনসাস আছে, বোঝাপড়া আছে, সরকার তার উপরে দাঁড়াবে। এটা নিয়ে কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে, সরকার তার উপরে দাঁড়াবে। এক। 2 নম্বর হচ্ছে গণভোটের ব্যাপারে সবাই আমরা একমত, যেটা আমি উল্লেখ করছিলাম, বিপুল অধিকাংশ দল সবাই বলেছেন ইলেকশনের দিনে গণভোটটা হওয়া উচিত। আমাদের আর্থিক সামর্থ্য, আমাদের সময়, এত অল্প সময় দুটো জাতীয় নির্বাচনের ঝুঁকি, দায়, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট, আমার ল এনফোর্সিং বিষয়ে একটা ডেভেলপমেন্ট লাগবে, এটা সম্ভব না। এটা তাহলে খুব প্র্যাকটিক্যাল রিজনে এটা যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষই বলবেন। এবং আরেকটা বড় ঝুঁকি আছে, এখন যে পরিস্থিতি, কোনো কারণে গণভোটে যদি সংখ্যা বেশি হয়ে যায়, অভ্যুত্থান, জুলাই সনদ অর্জন সব কিছু কিন্তু উল্টে যাবে। তখন শুধু সরকার না, পুরো আমরা শুদ্ধ তখন ডুবে যাবার আশঙ্কা থাকবে। তখন হাসিনা তিনি কত সঠিক ছিলেন, তখন সেই ন্যারেটিভ ব্যাখ্যাটা তখন সামনে আসবে। এটা খুব আত্মঘাতী প্রকল্প। আর যদি ধরে নিই যে 10-15-20% গণভোটে ভোট পড়েছে, যে পরিস্থিতি, তাতে এরকম ক্যাম্পেইন হবে, তাহলে কি 80 ভাগ মানুষ কি জুলাই সনদ প্রত্যাখ্যান করলো, অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করলো? এটা বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি। কোনো সাধারণ আমি মনে করি সমাধানের পথ আছে, সরকারের যদি পলিটিক্যাল উইল থাকে, যেখানে একমত ওভারওয়েলমিং মেজরিটি, তার উপরে দাঁড়ান, নিশ্চয়ই দলগুলো, আমি মনে করি এখান থেকে সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শেষ মিনিট আজিজ ভাই যদি কিছু সাইফুল ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রায় অনেকগুলো যদি কথা বলছে, যদি দিয়ে আর কাজ হবে না, ওই জায়গায় দেশ নাই। এখন স্ট্রেট বলতে হবে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার আছে না, ওইটা দিয়ে প্রয়োজনে যদি বেতন টেতন পাইতে চায়, এই অন্তর্বর্তীকালীন সরকার বয়ে থাকুক, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে দিক। এই সরকার এখন এনসিপির সরকার, পরিষ্কার। এর উপরে যদি কিন্তু দিয়ে এমন জায়গায় চলে গেছে, এর আস্থা নাই। আপনার দেশের অবস্থা ভয়াবহ। বিশ্বব্যাংক প্রকাশ করছিল যে জিডিপি গ্রোথ হবে 3.5%, ইতিমধ্যে 3-এর ঘরে আসছে। সামনের বছর দুর্ভিক্ষ হবে। তারপরে IMF লোন শেষেরটা আটকায় দিছে, কয় নির্বাচিত সরকার লাগবে। ব্যাস, সরকার তো এখন শুয়ে পড়ছে, এখন কয় ইলেকশনের কথা। তারপরেও কিন্তু ভিতরে আমার কাছে মনে হয় না যে তারা কেউ বিশ্বাস করতেছে না নির্বাচনটা ঠিক মতো হয় কিনা। কিছু গোছানো তো আমি দেখি না, খালি আওয়াজ দেখতেছি। শেষ মিনিট আজিজ ভাই, আপনার কাছে একটু আশার বাণী শুনতে চেয়েছিলাম, সেটা আসলে শুনতে পারলাম না। আমার সময় একেবারেই শেষ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট। এরপর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।